এই ঘটনাটি ইব্রাহিম ভাই পেয়েছিলেন ওনারই যেই কোম্পানি, ওই কোম্পানির একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে। তার বাড়িও বাংলাদেশে। তো ওনাদের যে কোম্পানি, ওখানে কিন্তু ম্যাক্সিমাম হাজি আসে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর থেকে, তুরস্ক থেকেও আসে। তো ওনাদের কোম্পানির যে বিশাল হোটেল রয়েছে, এই হোটেলে তো এই হাজিরা থাকেন। এখানে যারা অন্যান্যরা কাজ করেন আমাদের বাংলাদেশি ভাইরা, এছাড়া ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, তো তারাও তো ওখানে কাজ করেন। তো দেখা যাচ্ছে যারা অনেক পুরনো হয়ে গেছেন তারা কিন্তু তুর্কি ভাষা টুকিটাকি জানেন। আর ইব্রাহিম ভাই উনি তো তুর্কি ভাষা এখনও ভালো করে জানেন না। ওখানে কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে এই যে বিদেশি যা হাজিরা আসেন ওখানে, তাদের সাথে এমন কোনো আচরণ করা যাবে না যাতে করে তারা কমপ্লেইন করেন। আর তাদের কাছ থেকে কোনো ধরনের বকশিশ নেওয়া যাবে না, তারা দিতে চাইলেও নেওয়া যাবে না। ওই হোটেলের প্রতিটা আনাচে কানাচে সিসিটিভি লাগানো আছে। কেউ যদি তাদের কাছে কোনো কিছু আবদার করে, তাদেরকে বিরক্ত করে, এই বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং হয়। সাথে সাথে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তুমি তার সাথে কি কথা বলছিলা, তুমি কেন তাদের সাথে বারবার একটা বিষয় নিয়ে আর্গুমেন্ট করছিলা। এই সমস্ত কারণে অনেক লোকই কিন্তু ওখানে চাকরি করতে পারেনি। যারা ওখানে চাকরি করছেন তারাও অত্যন্ত সতর্কতার সাথে চাকরি করছেন, যাতে করে কোম্পানির রেপুটেশন যেন নষ্ট না হয়। আর কোম্পানি এই বিষয়ে খুবই সতর্ক। এই ইব্রাহিম ভাই লক্ষ্য করলেন যে ওইখানে বাংলাদেশে একজন ভাই, ওনার বয়স 50-এর কাছাকাছি হয়ে গেছে, তবে বয়সে সিনিয়র হলেও ওই কোম্পানিতে আবার ইব্রাহিম খলিল ভাই ওনার আগে এসেছেন। ওই কোম্পানিতে কাজে যোগদানের দিক থেকে আবার ইব্রাহিম খলিল ভাই ওনার অগ্রজ বলতে হবে। তো উনি যখন খেয়াল করলেন যে একজন তুর্কি হাজির সাথে উনি মাঝে মাঝে কথা বলছেন, তুর্কি হাজিও দেখা যাচ্ছে যে তার সাথে বেশ আন্তরিকতা দিয়েই কথা বলছেন। আর ইব্রাহিম খলিল ভাই এটাও লক্ষ্য করেছিলেন ওই তুর্কি হাজি 2-3 মাস পর পরই ওমরা হজ করতে আসেন আর কি। তো ওমরা হজ যেটা করতে আসেন, তখন দেখা যাচ্ছে যে এই বয়স্ক ভদ্রলোকের সাথে কথা বলেন। উনিও দেখা যাচ্ছে যে বেশ আগ্রহ ভরেই তার কথা শোনেন, তিনিও কথা বলেন, তখন ওই তুর্কি ভদ্রলোকও তার কথা শোনেন। তো এরকম চলতে থাকে। এখন এত আন্তরিকতা কিন্তু ওনাদের করার নিয়ম নাই। ইব্রাহিম খলিল ভাই উনি জিজ্ঞেস করেছেন যে কি ব্যাপার চাচা, আপনি ওনার সাথে এভাবে কথা বলছেন, কারণটা কি? যখনই আসে দেখি তখনই আপনার সাথে বেশ ভালোই কথা বলে, ওনার সমস্যাটা কি, বা অন্য কোনো কারণ আছে কি না? তখন ওই যে যিনি বয়স্ক ভদ্রলোক, উনি একটা বিষয় বলেছিলেন যে এই লোকটা আসলে বারবার হজে আসে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। মূলত সেটা নিয়েই আলোচনা হয়। জিজ্ঞেস করি আপনার ওই উদ্দেশ্যটা সফল হয়েছে কিনা, আল্লাহ কবুল করেছেন কিনা, তখন উনি আফসোস করেন। এখনও উনি এই প্রচেষ্টা চালিয়েই যাচ্ছেন। তখন ইব্রাহিম খলিল ভাই উনি চিন্তা করলেন যে তাহলে তো জানা লাগে যে আসলে উনি কেন বারবার আসেন। আল্লাহর ঘরে তো উনি আসবেন, এটা তো আর কোনো বিধিনিষেধ আরোপ করা যায় না। আর উনি যথেষ্ট ধনী মানুষ, উনি চাইলে প্রতি মাসে একবার করে আসতে পারেন বা 15 দিনে একবার করে আসতে পারেন, এটা ওনার জন্য কোনো ব্যাপারই না। তখন জানতে পারেন একটা রহস্যময় ব্যাপার। এই যে ভদ্রলোকটা, উনি বেশ কিছু বছর আগে থেকেই এই যে এখানে এইভাবে ঘন ঘন ওমরা করতে আসছেন আর কি। মূলত ওনার বাড়ি তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে বেশ ভেতর একটা গ্রামে। উনি গ্রাম থেকে শহরে চলে এসেছিলেন, ইস্তাম্বুল শহরেই। উনি সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করেন, অনেক কঠোর পরিশ্রম করতে থাকেন। আল্লাহর রহমতে একটা সময় উনি খুবই অল্প বয়সেই অনেক টাকা পয়সার মালিক হয়ে যান। এরপর পরিবার থেকে বিয়ে শাদী দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। তবে ওনার একটা খুব কঠিন নিয়ত ছিল, তা হচ্ছে যে উনি যেহেতু স্ট্রাগল করে বড় হয়েছেন, আল্লাহ ওনাকে একটা অবস্থানে নিয়ে গেছেন, তো ওনার একটা ঐকান্তিক ইচ্ছা ছিল, আল্লাহর কাছে উনি দোয়া করেছিলেন উনি কোনো এতিম মেয়েকে বিয়ে করবেন, যার মা বাবা নাই, অসহায়, এমন কোনো মেয়েকে বিয়ে করবেন। তাহলে ওনার সব কাজে আল্লাহ বরকত দান করবেন। কেননা উনি বিভিন্ন সময় দেখেছিলেন, এটা আমাদের বাংলাদেশেও রয়েছে বা এটা সব জায়গাতেই রয়েছে, দেখা যাচ্ছে যে ধনী মানুষ তিনি কিন্তু তার সামাজিক স্ট্যাটাসটা মেনটেন করার জন্য আরেকটা ধনী পরিবারের সাথে আত্মীয়তা করেন। এটা দোষের কিছু না, এটা স্বাভাবিক বিষয়। তবে উনি ছিলেন ব্যতিক্রম। উনি বিষয়টা ভিন্নভাবে চিন্তা করেছিলেন যে আমি তো এই পজিশনে আসছি, একটা অসহায় মেয়েকে আমি বিয়ে করব।
তো ওই চিন্তা থেকে উনি একটা এতিম মেয়েকে পছন্দ করেন। এদিকে হয় কি, ছেলের সাথে কথা না বলেই ওনার মা, ওনার বাবা জীবিত ছিলেন না, ওনার মা আর একটা পরিবারের সাথে কথা বলেছিলেন, সেই পরিবারের মেয়েকে পছন্দ করেছিলেন। একবার হয় কি, তাকে ডেকেছেন এলাকাতে, গ্রামে। তো উনি গিয়েছেন, যাওয়ার পরে বলে যে বাবা আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, সেখানে আমি একটা মেয়েকে দেখেছি, আমাদের পছন্দ হয়েছে, ওইখানে তোমার বিয়ে করতে হবে। উনি বলছেন যে না, আমি বিয়ে করব না, আমি একটা এতিম মেয়েকে পছন্দ করছি, অসহায় মেয়েকে পছন্দ করছি, তার আর্থিক অবস্থা খুবই খারাপ, খুবই অসহায়, আমি তাকে বিয়ে করব। এদিকে মা তো রাজি না, অনেক জোর করে সেই মেয়ের বাড়িতে নিয়ে গেছেন যে তুমি চলো, আমরা তো কথা দিছি পারিবারিকভাবে, তুমি আসলে তোমাকে ওই বাড়িতে নিয়ে যাব, এতটুকু সম্মান তো আমাদের রক্ষা করবা নাকি, এটুকু তো তোমার কাছে আমরা চাইতেই পারি। এখন কি আর করা, মানে অনুরোধে ঢেকে গেলার মতো অবস্থা। উনি ওনার মায়ের সাথে, বোনের সাথে গিয়েছেন ওই বাড়িতে, ওনার বোনের হাজব্যান্ডও ছিল সাথে। তা যাওয়ার পর দেখা গেল যে সেই পরিবার যথেষ্ট ধনী, তারাও খুব সম্ভ্রান্ত। মেয়েটাকে সামনে আনা হলো। তো মেয়েটার সাথে যখন তার চোখাচোখি হয়েছে, তখন ওই মেয়েটা তাকে পছন্দ করেছে। ওখানে নাকি একটা কালচার আছে ওনাদের ওই জায়গাতে বা ওই গ্রামে, সেটা হলো যদি একে অপরকে পছন্দ করে, তাদের সামনে চা থাকে, ওই চাটা তারা কী করে, পিরিচ বা অন্য কোনো কিছুর উপরে কিছুটা ঢেলে দেয়। এর অর্থ হচ্ছে যে হ্যাঁ, পছন্দ হয়েছে। যদি না ঢেলে দেয় তাহলে বুঝতে হবে পছন্দ হয়নি। দেখা গেল ওই মেয়েটা ওই তার জন্য রাখা চায়ের কাপ থেকে কিছুটা চা ওই পিরিচের উপর ঢেলে দিয়েছে, তার মানে মেয়ে ওই ছেলেকে পছন্দ করেছে। এদিকে উনি তো এটা করতে পারছেন না, কেননা উনি তো কথা দিয়েছেন আর একটা মেয়েকে। তো ওখান থেকে উনি চলে আসেন। চলে আসার পর পরিবারে শুরু হয়ে যায় অশান্তি। উনি কিছুতেই এই মেয়েকে বিয়ে করবেন না, উনি ওই অসহায় মেয়েটাকেই বিয়ে করবেন। এদিকে পরিবারের সদস্যরা বলে যে আমরা কথা দিয়েছি, এইখানেই বিয়ে করতে হবে। এটা নিয়ে তো শুরু হয়ে গেল তার পরিবারে তুমুল অশান্তি। এদিকে হয়েছে কি, ওই মেয়ের পরিবারের লোকজনও বুঝতে পেরেছে ছেলে রাজি না, কারণ ওই সময় কিন্তু ছেলে তার চায়ের কাপ থেকে চা পিরিচের উপর ঢালেনি, তারা কিন্তু বিষয়টা ফলো করেছে। এদিকে তারা এসে এই ছেলের মাকে ধরছে যে কী ব্যাপার, আপনি না বললেন যে আমাদের মেয়ের সাথেই আপনার ছেলের বিয়ে হবে, আপনাদের ছেলে তো আমাদের মেয়েকে পছন্দ করে নাই, কি কথা বলে নিয়ে আসছেন আপনার ছেলেকে। এই মেয়ের পরিবার কিন্তু জানতো না যে ছেলে আর একটা অসহায় মেয়েকে বিয়ে করবে, একটা এতিম মেয়েকে বিয়ে করবে। তখন তারা জানতে পেরেছে এই বিষয়টা, এটা নিয়ে কিন্তু দুই পরিবারের মধ্যে প্রচণ্ড সমস্যা তৈরি হয়ে যায়। এটা যখন আশেপাশে জানাজানি হয়ে গেল, এদিকে মেয়ের পরিবার, অর্থাৎ যেই মেয়ের সাথে বিয়ের কথা হচ্ছিল পারিবারিকভাবে, সেই মেয়ের পরিবার তো প্রচণ্ড ক্ষিপ্ত হয়। বলে যে আপনারা আপনাদের ছেলের পছন্দের কথা জানতেন, ছেলে বলেছে, তারপরে এই ধরনের নাটক সিনেমা আমাদের সাথে করার কী দরকার ছিল। তারা বলছে যে আমাদের ছেলেকে তো আমরা বোঝাচ্ছিলাম, হয়তো সে রাজি হয়ে যাবে, এখনও বোঝানোর উপরেই আসি। তখন বলে যে ঠিক আছে, আপনাদেরকে সময় দিলাম, আপনাদের ছেলেকে বোঝান, কারণ আমাদের আত্মীয় স্বজনরা জেনে গেছে, আশেপাশের লোকজন জেনে গেছে যে আপনাদের ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে, সুতরাং এই বিয়ে ভেঙে গেলে কিন্তু আমাদের সম্মানহানি হবে, আর তখন কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না, এরকম হুমকিও তারা দেয়। এদিকে ছেলেকে যখন বারবার প্রেশারাইজ করা হচ্ছিল, ছেলে কি করেছে, ওই অসহায় মেয়েটাকে বিয়ে করে সোজা ইস্তাম্বুল চলে গেছে। সেখানে গিয়ে তার তো বাড়িঘর করা ছিলই আর কি, সেখানে ঘর সংসার শুরু করে দিয়েছে। এদিকে এই ছেলে যে বিয়ে করে ফেলেছে, এই খবরও তো জানাজানি হয়ে গেছে। তখন তো দুই পরিবারের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। একটা সময় অবশ্য উত্তেজনা প্রশমিত হয়ে যায়। এদিকে এই যেই লোকটা, উনি চিন্তা করছেন এই মেয়েটাকে বিয়ে করলাম, পরবর্তীতে যদি এই মেয়েটাকে জোর জবরদস্তি করে পারিবারিকভাবে অশান্তি সৃষ্টি করে মেয়েটাকে আলাদা করে দেওয়া হয়, কি করা যায়। দুজন মিলে সিদ্ধান্ত নিলেন যে ওনারা দ্রুত কোনো একটা বেবি নেবেন। দেখা যাচ্ছে বিয়ের 3-4 মাস পরেই ওনার যে স্ত্রী, উনি গর্ভবতী হয়ে পড়েন। এদিকে ওনার স্ত্রী যখন গর্ভবতী হয়েছেন, এখন এই যে এই লোকটা তো ওনার ব্যবসায়ের কাজে ব্যস্ত থাকেন, সারাদিন বাসায় থাকতে পারেন না। ওনার স্ত্রীকে দেখাশোনা করার জন্য তো একটা লোক দরকার, বিশ্বস্ত লোক কাকে পাওয়া যায়। উনি বিভিন্ন সোর্স থেকে খবর নিয়ে একটা মেয়েকে নিয়ে আসলেন। এই মেয়ের বাড়ি পাকিস্তানের ইসলামাবাদের কোনো একটা জায়গায়। এই মেয়েটা খুবই ভালো নামাজ কালামি, তো এই মেয়েটাও আসছিল তুরস্কেতে কাজের সন্ধানে, তো তাকে এখানে নিয়ে আসা হয়। তার যে কাগজপত্র সব কিছু ঠিকঠাক ছিল, তো
তাকে নিয়ে আসা হয়, বেশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়ে আসা হয়। কথা ছিল যে বাড়ির টুকিটাকি কাজ করবে, আরও কাজের লোক ছিল বলতে এমনি ভারী কাজ করার জন্য লোক ছিল, কিন্তু তার মেইন কাজটাই হবে হচ্ছে যে এই লোকের স্ত্রীকে দেখাশোনা করা। তো তাকে রাখা হলো। এদিকে বেশ কিছুদিন পর থেকেই এই মেয়েটা তার স্ত্রীর দিকে কিভাবে যেন তাকায়, সন্দেহের দৃষ্টিতে তাকায়। বিষয়টা কিন্তু এই লোকের স্ত্রী ফলো করেছেন। তখন উনি বলেছেন যে কী ব্যাপার, তোমার চাহনির মধ্যে কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টি আমি দেখি, ঘটনাটা কি? তখন মেয়েটা বলতেছে যে, মানে তার ভাষায়, ওইখানকার যে ল্যাঙ্গুয়েজ, বলতেছে যে আপনি একটু সাবধানে থাকবেন, আমার মনে হয় আপনার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। তো এই কথা শোনার পর উনি বেশ মানে আতঙ্কিত হয়ে পড়েন, কী ব্যাপার, কি বলে? এদিকে মেয়েটা পাকিস্তানি, ওনারা তুর্কি নাগরিক, বাইরের একটা মেয়েকে ওনারা ঘরে নিয়ে আসছেন কাজের জন্য। মেয়েটা এই ধরনের কথাবার্তা বলতেছে, বিষয়টা আসলে ভালো লাগছে না। উনি তখন ওনার স্বামীকে বলেন যে দেখো, মেয়েটা তো এরকম বলতেছে, আমাকে সাবধানে থাকতে বলতেছে। তখন এই লোকটার মনে তো স্বাভাবিকভাবেই একটা চিন্তা আসবে যে কেন মেয়েটা এই কথাটা বলতেছে। আর ওই লোকটা, অর্থাৎ যিনি বিয়ে করেছেন ওই মহিলাকে, উনি কিন্তু এই যে কাজের মহিলাটাকে, যারা মানে মেয়েটাকে যিনি নিয়ে আসছেন আর কি, তো সবসময় কিন্তু একই সাথে খাবার খেতেন। ওনার স্ত্রীও যেই টেবিলে বসতেন, ওই মেয়েটাকেও একই টেবিলে বসাতেন, খাবার খেতেন। তো খাবার খেতে খেতে প্রশ্ন করছে, তুমি কি তোমার ম্যাডামকে এ কথা বলেছো? তখন মেয়েটা বলছে, হ্যাঁ আমি বলেছি এ কথা। তখন উনি বলছেন, তোমার কাছে কেন মনে হচ্ছে যে এর কোনো ক্ষতি হবে? তখন ওই মেয়েটা বলতেছে যে দেখেন, আমি ইসলামাবাদের প্রত্যন্ত এলাকার একটা মেয়ে, আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের মানে জিনিস আমরা দেখে বড় হয়েছি, কিছু কিছু আলামত আমরা টের পাই। এগুলো ছোটোবেলা থেকেই আমাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনেছি, নিজেরাও দেখেছি। আমার কাছে মনে হচ্ছে যে আপনার স্ত্রীর উপর এমন কিছু করা হয়েছে যার কারণে ওনার গর্ভে যে সন্তান আছে, এই সন্তানটা মৃত অবস্থায় জন্ম নেবে। যখনই এই কথা শুনেছে, তখন এই লোকটা কী করেছে, ওনার চেয়ার ছেড়ে উঠে ওই মেয়ের কাছে গিয়ে ঠাস করে গালে একটা চর বসিয়ে দিয়েছে যে তোমার এত বড় সাহস, আমার সামনে বলতেছো যে আমার সন্তান হবে মৃত। তো যখনই এই যে চর বসিয়ে দিয়েছে, তখন ওই যে ওনার যে স্ত্রী, উনি আবার এই উত্তেজনাটা প্রশমিত করেছেন। তখন উনি বলছেন যে আচ্ছা তুমি থামো না, হঠাৎ করে এরকম মারতে গেলা কেন? ওর কথা শুনি যে সে কী বলে। তবে উনি আর সেই কথা শোনেন নাই, উনি আর খাওয়া দাওয়াও করেন নাই। ওখান থেকে সোজা উঠে হাত ধুয়ে উনি ওনার রুমে গিয়ে শুয়ে পড়েছেন। তখন ওনার স্ত্রী বলছেন যে আচ্ছা তুমি আমাকে বলো যে ঘটনাটা কি। তখন ওই মেয়েটা বলতেছে যে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আপনার উপর এমন কোনো কালো জাদু করা হয়েছে যেটা আপনার সরাসরি ক্ষতি করবে না, কিন্তু আপনার গর্ভের সন্তানকে নষ্ট করে দিবে, এটা মনে হয়েছে। কেন মনে হয়েছে? তখন ওই মেয়েটা বলেছে যে এই বাসায় আপনার আশেপাশে এমন কোনো কিছুর উপস্থিতি আমি টের পাই যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক। তো এই অস্বাভাবিক জিনিসগুলো উনি কিন্তু টের পান নাই। আশ্চর্য বিষয় যে উনি টের পেলেন না, কিন্তু এই মেয়েটা টের পাচ্ছে। কেটে গেল কয়েকটা দিন। এদিকে হয়েছে কি, এতদিন তো উনি কিছুই টের পান নাই। এখন যেটা হলো সেটা হচ্ছে, উনি যখন শুয়ে থাকেন, দিনে হোক রাতে হোক, ওনার কাছে মনে হয় কি যে ওনার ঘরের যে জানালা বা বারান্দার কাছে যে থাই গ্লাসটা, এখানে তো ভারী পর্দা টানানো থাকে, মোটা ভারী পর্দা, যেটা একদম উপর থেকে নিচ পর্যন্ত, ফ্লোর পর্যন্ত। জানালার পর্দাও একই রকম, একদম উপর থেকে ফ্লোর পর্যন্ত। ওখানে জানালাগুলো বেশ একটু অন্যরকম আর কি। ওনার কাছে মনে হচ্ছে এই যে থাই গ্লাস, বারান্দার যে থাই গ্লাস, এই থাই গ্লাসের এখানে যে পর্দাটা লাগানো, মনে হচ্ছে এই পর্দার পেছনে অনেক উঁচু লম্বা কেউ দাঁড়িয়ে আছে, ঠিক ওই অংশটা ফুলে থাকে। আমরা যদি এই পর্দার পেছনে দাঁড়িয়ে থাকি, কেউ বাইরে থেকে কিন্তু কেউ একজন দেখলেও বুঝতে পারে যে এখানে কি একজন দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে উনি বুঝতে পারতেন যে তার পায়ের অংশ বিশেষ দেখা যাচ্ছে। উনি চিৎকার করে উঠতেন, তখন ওই মেয়েটা চলে আসতো। তখন উনি বলতেন যে দেখো তো এই পর্দাটা সরাও তো, এই পর্দার এখানে কে আছে। তখন কাউকে দেখা যেত না। এদিকে এই সমস্যা যখন শুরু হয়ে গেল, উনি কিন্তু ওনার হাজব্যান্ডকে জানিয়েছিলেন যে এই সমস্যা তৈরি হয়েছে। ওনার হাজব্যান্ড অন্য কোনো ধরনের চিন্তা ভাবনা না করে সরাসরি ওই মেয়েটাকে দোষারোপ করেন যে তুই কোনো কিছু করছিস যার কারণে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে, সত্যি করে বল কি হয়েছে। এদিকে মেয়েটা বলে যে না, আমি কোনো কিছু করি নাই, অন্য কেউ কিছু করছে, আমি তো আপনাদেরকে সতর্ক করতেছি মাত্র, আপনি দ্রুত কোনো একটা সমাধানের দিকে যান।
উনি তো মানতে নারাজ যে না, এই মেয়েটাই কিছু করছে, তা না হলে ওই শুরুতে এই বিষয়টা কেন বলছে। এটা আসলে ওনার একটা ধারণা ছিল আর কি, ধারণার বশবর্তী হয়ে ওই মেয়েটাকে উনি দোষারোপ করছিলেন। এদিকে ওনার স্ত্রী বলতেছে, আচ্ছা যেহেতু মেয়েটা এটা বলতেছে আর আমিও এরকম সমস্যা ফেস করতেছি, তুমি একটা কাজ করো, তুমি ভালো একটা হুজুরের কাছে যাও। তো ইস্তাম্বুলেরই একটা মসজিদের ইমাম সাহেবের সাথে উনি কথা বলেন। ইমাম সাহেব মোটামুটি বিভিন্ন ধরনের এই জিন রিলেটেড সমস্যার সমাধান করেছেন, এই তথ্য উনি নিয়েছিলেন। তো ওনাকে যখন নিয়ে আসছেন, নিয়ে আসার পর যেই না মেইন দরজা দিয়ে ঢুকতে যাবেন ওই ইমাম সাহেব, তখনই উনি চিৎকার দিয়ে ওঠেন যে না না, এই ঘরে আমি ঢুকতে পারবো না, এই ঘরে যেটা আছে এটার সাথে মোকাবেলা আমি করতে পারবো না। হ্যাঁ করতে পারবে, আমার ওস্তাদ করতে পারবে, আমি এই ঘরে ঢুকলে আমার অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তখন ওই ভদ্রলোকটা বলছে যে আপনার ওস্তাদকে তাহলে নিয়ে আসি। তখন ইমাম সাহেব বলেন যে আমার ওস্তাদ তো আসলে এখন দেশে নাই, অর্থাৎ তুরস্কে নাই, উনি আজারবাইজানে গেছেন একটা কাজে, 1 সপ্তাহ পরে আসবেন। তো এরকম একটা সময় বলেন, তার সাথে যোগাযোগ হয়। তো উনিও বলেন যে উনি 1 সপ্তাহ পরে আসবেন, যেহেতু ওনার একটা ফিরতি টিকিট মানে রিটার্ন টিকিট কাটা ছিল, উনি চাইলেই আর আগে আসতে পারবেন না আর কি। ওনার তো টাইমিংয়ের একটা ব্যাপার ছিল যে উনি ওইখানে কী করবেন বা কোথায় কোথায় যাবেন, এরকম একটা কাজ ছিল। উনিও এই ধরনের একটা কাজে সেখানে গিয়েছিলেন। তো 1 সপ্তাহ পর ওই ব্যক্তিটা আসেন, সেই ওস্তাদ জি আসেন আর কি। আসার পর তার সাথে দেখা করেন। দেখা করার পর উনি কিছুটা সময় নেন। উনি বলেন যে 15 দিন সময় দিতে হবে, এই 15 দিন পরে গিয়ে একটা তথ্য পাওয়া যেতে পারে। তো সত্যি 15 দিন পর এই ব্যক্তিকে ডাকেন। এই 15 দিনের মধ্যে যেন কোনো ধরনের জটিল সমস্যা না হয়, এই জন্য উনি কিছু তদবির দিয়ে দিয়েছিলেন, কিছু ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। এই 15 দিনের মধ্যে তেমন কোনো সমস্যা হয়নি। 15 দিন পর গিয়ে উনি এই ব্যক্তিকে কাছে ডাকেন। ওনার স্ত্রীও যান। যাওয়ার পর এমন কিছু তথ্য শোনেন, তা জেনে ওনারা রীতিমতো আতঙ্কিত হয়ে যান। সেটা হচ্ছে যেই সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটা তৈরি হওয়ার পেছনে যেই মেয়েটাকে উনি দেখতে গিয়েছিলেন সেই মেয়ের পরিবারও জড়িত, এমনকি ওনার নিজের আপন মাও জড়িত। সেটা কিভাবে? সেটা হচ্ছে যখন এই বিয়েটা হলো না, তখন ওই মেয়ের পরিবার প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয় এই লোকটার উপরে আর কি। তখন এনারা একটা ভয়ঙ্কর কালো জাদুর আশ্রয় নেয়, যেটা তুরস্কের অনেক প্রাচীন এক কালো জাদু। 3টা শিশুকে বলি দিয়ে ভয়ঙ্কর এক ইফরিত সর্দারকে এই মেয়েটার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছিল। তবে উদ্দেশ্য ছিল কিন্তু শুরুতে আর একটা উদ্দেশ্য ছিল, যে এই লোকটাকেই মেরে ফেলা, তার স্ত্রীকে না। যখন এই কালো জাদুটা করার প্রক্রিয়া চলছিল, কোনো না কোনোভাবে এই লোকের মা বিষয়টা জেনে যায়। তখন ওই পরিবারের সাথে গিয়ে যোগাযোগ করে নাকি, মানে আমার ছেলের কোনো ক্ষতি করবেন না। তখন নাকি যেই মেয়ের সাথে বিয়ের কথা চলছিল পারিবারিকভাবে, সেই মেয়ের মা বলেন, ঠিক আছে তোমার ছেলের কোনো ক্ষতি করব না, কিন্তু আমরা এতদূর এগিয়ে গেছি, এখন এমনি আমরা ফেরত আসবো না, প্রতিশোধ আমরা নেবই। একটা কাজ তাহলে করতে হবে, এই বিষয়ে সহযোগিতা যদি করো তাহলে ছেলেকে আমরা ক্ষতি করবো না, তা না হলে তোমার ছেলেকে কিন্তু মেরে ফেলবো। কি কাজ করতে হবে? বলে যে যেহেতু আমার মেয়েকে তোমাদের ছেলের সাথে বিয়ে দিতে পারলাম না, কিন্তু তোমাদের ছেলেকে যেই মেয়েটা বিয়ে করেছে তার কোনো সন্তানাদি হতে দেব না। ওই মেয়েটাকে মেরে ফেললে তখন দেখা যাবে যে আর এক ধরনের একটা পরিবেশ তৈরি হতে পারে, তোমাদের ছেলে জেনে যাবে যেহেতু তুমি আসছো, কিন্তু আমাদের কথা শুনলে শুধু তোমার ছেলের বউয়ের একটা ক্ষতি হবে, তাছাড়া অন্য কিছু হবে না। কি ক্ষতি হবে? তোমার ছেলের বউয়ের কোনো সন্তানাদি হবে না। হ্যাঁ, তার গর্ভে সন্তান আসবে, কিন্তু এই সন্তানটা ইফরিত নিয়ে যাবে। মূলত 3টা শিশু বলি দিয়ে এই চুক্তিটা ফাইনালি করা হয়েছিল। তো এই চুক্তিতে কিন্তু রাজি হয়ে যান ওই ব্যক্তির মা। ঠিক আছে, আমার ছেলের ক্ষতি করেন না, ওই মেয়ের কোনো সন্তানাদি না হোক, বা আমার ছেলের ঘরে কোনো সন্তানাদি না হোক, বেঁচে তো থাকুক আমার ছেলে। মূলত এরকম একটা ভয়ঙ্কর চুক্তি করা হয়েছিল। আর এর পিছনে বেশ কিছু বিষয় সরাসরি এই লোকের মা করেছে। কিভাবে করিয়েছে আসলে বলতে হবে, করেছেও বলাটা ঠিক হবে না। ওই হুজুর বলেন যে তুমি গ্রামে চলে যাও, খুব দ্রুত গ্রামে চলে যাও। তখন ওই লোকটা বলে না, গ্রামে গেলে আবার কোনো ঝামেলা হয় কি না। তখন ওই হুজুর বলেন যে যেই মেয়েটাকে
তোমাকে মানে তোমার সাথে বিয়ে দিতে চেয়েছিল তারা, ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, সে এখন তার স্বামীর বাড়িতে আছে, সে ভালো আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তুমি বাড়িতে যাবা, তুমি বাড়িতে যাবার পথেই অর্থাৎ তোমার বাড়িতে ঢোকার একটু আগেই দেখবা তোমাদের যে গাছ, বড় একটা গাছ, এটা তুমি চেনোই যেহেতু তোমাদের বাড়ি, ওই গাছের একটা জায়গার নাম বলে দেন, মানে গাছের নিচেই একটা পয়েন্টের কথা বলে দেন, হয়তো বা কয় হাত আগে পরে ডানে বা এরকম কিছু বলে দিছিলেন আর কি ওই হুজুর। তো বলে দেন যে ওই জায়গাতে তুমি মাটি খুঁড়বা, 3 হাত মাটি খোঁড়ার পর একটা মাথার খুলি দেখতে পাবা, ওই মাথার খুলিটা তুমি তুলবা, তুলে কিন্তু সরাসরি ঘরে ঢুকবা না, তুমি তোমার বাড়িতে ঢোকার আগেই চিৎকার দিয়ে তুমি তোমার মাকে ডাকবা, তবে তুমি তোমার মাকে মা বলে ডাকবা না, বলবা হে ইফরিদের মা বাইরে আসো। এদিকে ওই লোকটা বলছে আমি আমার মাকে ইফরিদের মা বলবো? তখন ওই হুজুর বলেন যে হ্যাঁ তুমি এটাই বলবা, কারণ এর সাথে জটিল একটা বিষয় জড়িত আছে। তুমি যখন তোমার মাকে ডাকবা সে প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে চলে আসবে, দেখবা যে এসেই অনেক ধরনের হই হট্টগোল শুরু করেছে। তুমি তোমার ছোট বোনকে আগে থেকেই বলে রাখবা মোবাইল ফোনে যে কি কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার ছোট বোনের হাজবেন্ড সে তৎক্ষণাৎ তোমার মায়ের হাত চেপে ধরবে যাতে করে সে তার হাতটা ছোটাতে না পারে, আর তোমার ছোট বোন যে কাজটি করবে তোমার মায়ের কোমরে হাত দিয়ে একটা সুতা দেখতে পাবে, ওই সুতার সাথে 3টা তাবিজ বাঁধা আছে, বিসমিল্লাহ বলে এক টানে ওই সুতাটা ছিঁড়ে ফেলতে হবে। ছিঁড়ে ফেলার পরপরই দেখবা তোমার মা স্বাভাবিক হয়ে গেছে, সে আর হই হট্টগোল করতেছে না। এরপর তুমি কিন্তু ঘরেও ঢুকবা না, তুমি ওই মাথার খুলি এবং ওই 3টা তাবিজ নিয়ে সরাসরি ইস্তাম্বুলে চলে আসবা। আসা যাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা আগে থেকে করে রাখবা, দেরি করা যাবে না কোথাও, এরপরেরটা তুমি নিজেই বুঝতে পারবা। যাই হোক, উনি নাকি সত্যি সেই কাজ করেছিলেন, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। উনি বাড়িতে যাওয়ার পর, বাড়িতে তো ঢোকেন নাই, ওই গাছটা তো উনি আগে থেকে চিনতেন, ওনারই বাড়ির গাছ, বাসার থেকে একটু সাইডেই আর কি। তো সেখানে গিয়ে উনি একা একাই মাটি খোঁড়েন, সত্যি একটা মাথার খুলি পান, বিসমিল্লাহ বলে সেটা তুলেছেন। তারপর তো নিজের মাকে যখন ডাক দিয়েছেন, দেখা গেল দরজা জানালা ভাঙচুর করে মনে হচ্ছে কেউ চলে আসতেছে। অনেক সময় আমরা ঘরে ঢুকি খুব রেগে যখন থাকি তখন দরজায় লাথি দেই বা এরকম ছোটাছুটি যখন আমরা করি তখন ধূপধাপ শব্দ হয় না, মনে হচ্ছে ওরকম শব্দ করে আসতেছে। তখন দেখা গেল ওনার মা এসে বিশ্রীভাবে ওই স্থানীয় ল্যাঙ্গুয়েজে গালিগালা শুরু করেছে ওনাকে। এদিকে তো ওনার বোনকে উনি আগে থেকে ফোনে বলে রেখেছিলেন, ওনার বোনও তার হাজব্যান্ডকে বলে রেখেছিল। এই কাজের সাথে কিন্তু ওনার বোন এবং বোনের হাজব্যান্ড জড়িত ছিল না, তারা কিন্তু এটা জানতেন না। তখন তার বোন এই কাজটি করেছে, করার পরে দেখা গেল তার মা বলছে কি ব্যাপার, আমি না ঘুমাইছিলাম, আমি এখানে আসলাম কেন? কারণ কাজটা কিন্তু রাতে হয়েছে, দিনের বেলা হয়নি। ওনার কিন্তু আসলে মাথায় কাজ করছিল না। এরপরে পরবর্তীতে উনি ওনার মাকে বলেছেন তুমি এই কাজটা কেন সম্মতি দিলা, এই কাজটা কেন করলা? ওনার মা বলছিলেন যে তোর জীবন বাঁচানোর জন্য এই কাজটা আমি করতে বাধ্য হয়েছি, তাছাড়া তোর বউকেও তো মেরে ফেলবে, এই কাজটা আমি করি নাই। যে সন্তান পৃথিবীর আলোই দেখেনি তো তার জন্য এই কাজটা আমি করছি, তাতে করে তোরা দুজনই সেফ থাকবি, এই জন্যই এই কাজটা করতে বা এই কাজের সম্মতি দিতে বাধ্য হয়েছি, নাহলে তো তোকেও মেরে ফেলতো, আর তোকে যদি মেরে ফেলতো এই মেয়েটাও কোথায় যাইতো। তো এরকম যুক্তি উনি দিয়েছিলেন আর কি। তো আল্লাহর রহমতে এরপর থেকে কিন্তু ওনার স্ত্রীর সাথে এই ধরনের সমস্যা না হলেও একটা সমস্যা এখনও রয়ে গেছে, তা হচ্ছে সন্তান হয় না। ওনার স্ত্রীর যে ইয়েটা ছিল যে সন্তান গর্ভে আসবে, কিন্তু এই সন্তান পৃথিবীর আলো জীবিত অবস্থায় দেখবে না। ওই ইফরিত জিন পেটের বেন্ত থেকেই নিয়ে যেতে পারে, অথবা ভূমিষ্ঠ হলে মৃত অবস্থায় ভূমিষ্ঠ হবে, পেটের মধ্যে মেরে ফেলবে। এরকমই চুক্তি, যতবার হবে ততবারই একই কাজ হবে আর কি। কিন্তু প্রথমবার হওয়ার পর ওনার স্ত্রী আর কখনোই গর্ভবতী হন নাই, এখনও না, স্টিল নাও, এখনও পর্যন্ত না। মূলত মাঝে মাঝে উনি ওনার স্ত্রীকে নিয়েও ওমরা হজে আসেন, আর বড় হজে প্রত্যেকবারই আসার চেষ্টা করেন, 2-3 মাস পর পরই আসেন, কখনো ওনার স্ত্রীকে রেখে আসেন, কখনো উনি একা আসেন, এসে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন। তো এখনও উনি করে যাচ্ছেন, এখনও ওনার সন্তানাদি হয়নি। তো এমনটাই জানা গেল এই ঘটনার মাধ্যম দিয়ে। এখন যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি ইব্রাহিম খলিল ভাইয়ের সাথেই ঘটেছিল বলে উনি আমাদেরকে জানিয়েছেন। ইব্রাহিম খলিল ভাই সৌদি আরবে উনি গিয়েছেন 2022 সালের ডিসেম্বরের 12 তারিখে। ওরা কিন্তু চিন্তাতেও ছিল না কাবা ঘরের মতো একটি সম্মানিত স্থানে কাজ করার সুযোগ পাবেন।
তো বিভিন্নভাবে হাজিদেরকে তো খেদমত করতেই হয়, ডিউটি থাকলেও করতে হয়, কখনো কখনো দেখা যাচ্ছে যে ডিউটি নাই কিন্তু প্রয়োজন হয়ে গেছে কোনো হাজির, তখন কিন্তু এগিয়ে এসে কাজটা করে দিতে হয়। আল্লাহর ঘরের মেহমান, কাজ তো করে দিতেই হবে। একবার উনি ডিউটি শেষে যখন ফেরত আসছিলেন তখন রাতের বেলায়, তখন উনি দেখতে পেলেন যে একজন বয়স্ক ভদ্র মহিলা, চেহারা সুরত দেখে মনে হচ্ছে যে উনি তুরস্কের নাগরিক হবেন, কারণ তুরস্কের নাগরিকদের ড্রেস আপ বা চেহারা দেখলে কিছুটা বোঝা যায় আর কি। ওই বয়স্ক ভদ্র মহিলা ইব্রাহিম খলিল ভাইকে হাতের ইশারা করে ডাকছেন। কাছে গেলেন, কাছে যাওয়ার পর উনি বললেন তুর্কি ভাষায় যে এই যে উনি বেশ কিছু পানির বোতলে পানি ভরেছেন, জমজমের পানি, এখন উনি এগুলো ক্যারি করতে পারছেন না, এগুলো একটু ক্যারি করে কোনো একটা গাড়িতে তুলে দিতে। ইব্রাহিম খলিল ভাই কিন্তু তুর্কি ভাষা বুঝতেন না ওই সময়, এখনও বুঝতে পারেন না, কিন্তু বুঝতে পেরেছিলেন যে উনি আসলে এটাই বলছেন। এদিকে ওনার ডিউটি তো শেষ, উনি ফেরত যাবেন, কিন্তু যেহেতু একজন বয়স্ক ভদ্র মহিলা, তারপর হাজি মানুষ, উনি সহযোগিতা কামনা করেছেন, এ কাজটা তো করতেই হবে। তখন উনি যে কাজটি করেন সেটা হচ্ছে বড় একটা ব্যাগের মধ্যে বা একটা বড় পলির মধ্যে ওই বোতলগুলো ভরেছেন, ভরে সেটার উপরে গিট দিয়ে উনি ওনার কাঁধে তুলেছেন। আর ওই তুর্কি ভদ্র মহিলা কোন হোটেলে থাকেন এটা জিজ্ঞেস করেছেন। হোটেলের নামটা শোনার পর উনি বুঝতে পেরেছেন যে হোটেলটা কোন পাশে হতে পারে। তো ওই দিকটাতে যেতে হলে বেশ খানিকটা পথ হাঁটতে তো হবেই, এরপর ছোটোখাটো কোনো একটা ট্যাক্সি ক্যাবে উঠিয়ে দিতে হবে, কারণ উনি তো আসলে এগুলো নিয়ে এত দূর যেতে পারবেন না। কারণ সৌদি আরবে গেলে মনে হয় যে এই হোটেলটা এই যে কাছে, কিন্তু হাঁটতে গেলে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ হাঁটতে হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে কাছাকাছি মনে হলেও হাঁটতে গেলে বেশ দূরেই মনে হয়। থাকা জায়গায় কিন্তু এরকমটা মনে হয় আর কি। বিভিন্ন সময় দেখা যাবে যে নদীর ভিতরে মনে হয় যে এই যে কাছেই চটটা, কিন্তু যাচ্ছি তো যাচ্ছি, এটা আর আসে না। তো যাই হোক, ইব্রাহিম খলিল ভাই তো উনিও নিজেও বুঝেছিলেন যে উনি কাঁধে করে ভারী পানি নিয়ে এতটা পথ হাঁটতেও পারবেন না, আর ওই মহিলাও ঠিকঠাক মতো যেতে পারবেন না। তো বেশ খানিকটা পথ এগিয়ে দেওয়ার পর উনি একটা গাড়িতে তুলে দেন। এখন ওই গাড়ির ভাড়াটা ওনার কাছে আছে কি না এটাও তো জিজ্ঞেস করতে পারছিলেন না। তো ইব্রাহিম খলিল ভাই বুঝতে পারলেন যে এইটুকের ভাড়া খুব বেশি না, অল্প কিছু। তো উনি নিজের থেকেই ওই ট্যাক্সি যে ড্রাইভার তাকে ওই ভাড়াটা মিটিয়ে দিলেন। উনি যখন চলে যাচ্ছিলেন বিদায় নেবেন, তখন ওই তুর্কি ভদ্র মহিলা ওনার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছিলেন। উনি ওনার মতো করে খুশি হয়ে তুর্কি ভাষায় দোয়া করে দিয়েছেন, কি দোয়া করেছেন এটাও উনি বুঝতে পারেন নাই আর কি। তো যাই হোক, উনি তো বাসায় চলে আসেন। চলে আসার পর মাঝে মাঝে উনি যখন হাঁটাহাঁটি করতে বের হতেন, ওখানে আজিজিয়া নামক একটা জায়গা রয়েছে, ওইখানেই ওনার থাকার স্থানটা ছিল আর কি। কাবা ঘর থেকে ওখানে যেতেও প্রায় 15 মিনিটের উপরে সময় লাগে আর কি। তো একবার হয় কি, উনি ওখানে বসে আছেন, একা একাই বসে আছেন, পরিবারের সাথে একটু যোগাযোগ করবেন আর কি, মেসেঞ্জারে যোগাযোগ করারই করছেন আর কি। তো ওই সময় একটা লোক তার কাছে আসে, দেখে বোঝা যাচ্ছে উনি অ্যারাবিক, অর্থাৎ আরব দেশেরই লোক, বেশ উঁচা লম্বা, চেহারা সুন্দর, দাড়িটাও বেশ বড়। সে তখন তার নাম ধরে ডাক দিল, ইব্রাহিম বলে ডাক দিল। এই লোকটাকে কিন্তু উনি চেনেন না, কিন্তু তার নাম ধরে ডাক দিল। ডাক দেওয়ার পর আরবি ভাষায় কী যেন বললেন, উনি তো কিছুই বুঝতে পারলেন না। তো উনি বলছেন মাদ্রি মাদ্রি, মা আমি বুঝতে পারছি না, আমি তো আরবি ভাষা এইভাবে বুঝতে পারছি না, কারণ উনি তো আসলে খুব বেশি দিন হয় যান নাই, আরবি ভাষাটা পুরোপুরি আয়ত্ত করতে পারেননি তখনও। আর ওনাদের কাজটা বেশি আসলে ইন্দোনেশিয়ান, ফিলিপাইন, তারপরে এই যে মালয়েশিয়া, এই হাজিদের সাথে, তুরস্কের হাজিদের সাথেও বেশি কাজ, আরবি লোকজনের সাথেও কথাও কম হয়। আর হোটেলে যখন থাকেন তখন তো বাংলাদেশি অনেক ভাইরা আছেন আর কি, তাদের সাথে বাংলায় কথা হয়। আর গিয়েছেন নতুন, উনি যে কী বললেন কিছুই বুঝতে পারেন, উনি খালি বললেন মা আদ্রি মা আদ্রি, না আমি বুঝতে পারি নাই, এরকম আর কি, মানে লা আদ্রি সম্ভবত এরকম একটা কথা বলেছেন, মা আদ্রি বা লা আদ্রি আর কি। তো যাই হোক, ওই সময় তো এরকমই চলে গেল। তো মাঝে মাঝে যখন ওই জায়গাতে বসতেন, তখন যে সবসময় এরকম ওই লোকটার সাথে দেখা হতো তা না, তবে হঠাৎ হঠাৎ উনি আসতেন, দেখা যাচ্ছে যে কোনো একটা রুটি নিয়ে আসছেন, এটাকে খবুজ বলে ওখানকার ভাষায় আর কি। তো ইব্রাহিম ভাই অবাক হতেন, এই লোকটা কোত্থেকে আসে, এসে দেখি আবার রুটিও দেয়। যাক, ভালোই হলো, উনি হাদিয়া দিচ্ছেন। আর দেওয়ার সময় কিন্তু মুচকি হাসতেন ওই লোকটা। এইভাবে কিন্তু অনেক দিন কেটে গেছে, হঠাৎ হঠাৎ উনি আসতেন, এটা যে একদম রেগুলার এটাও বলা যাবে না। এরই মধ্যে চলে গেল বেশ কিছু বছর। 2025 সালের মার্চ মাসের সম্ভবত 18 তারিখ হবে আর কি, এমনটাই জানিয়েছেন
ইব্রাহিম ভাই, যে উনি ডিউটি শেষ করে কাছাকাছি একটা পাহাড়ের কোনায় বসে আছেন। ওই সময় আবার পরিবারের সাথে কথা বলছিলেন। কথা বলতে বলতে একবার মায়ের সাথে কথা বলেছেন, বাবার সাথে কথা বলেছেন, পারিবারিক একটা বিষয় নিয়ে মা বাবার সাথে বেশ ঝগড়াঝাটি হয়ে যায়, মনটা খারাপ করে বসে আছেন। এদিকে এই কয়েক বছরে মোটামুটি আরবি উনি শিখেছেন আর কি। রাত তখন প্রায় 2টো বাজে। হঠাৎ করে ওই যে বয়স্ক যে ভদ্রলোকটা উনি ওখানে আসেন। তখন ওই ইব্রাহিম খলিল ভাই জিজ্ঞেস করেছেন যে কেমন আছেন, এখন এখানে আসলেন কি মনে করে, কোনো কাজ আছে কি না, এরকম টুকিটাকি কথা হলো। কথা হয়েছে তো আরবিতে, আমরা বোঝার সুবিধার্থে এখন বাংলাই বলছি আর কি। ওই লোকটা বলে যে আচ্ছা তুমি কি আমাদেরকে কোনো বিষয় সহযোগিতা করতে পারবা? তখন ইব্রাহিম ভাই বলছেন যে কেন পারবো না, বলুন আমার কতটুকু করণীয় আছে, আমার সাধ্যের মধ্যে থাকলে, সামর্থ্যের মধ্যে থাকলে অবশ্যই করবো ইনশাল্লাহ। তখন উনি বলেন যে আসলে আমি কিন্তু মানুষ না, আমি কিন্তু জিন। যেই না এই কথা বলছে, কিসের কি সাহায্য, কি মানে আশয় বিষয়, এগুলো তো জিজ্ঞেস করতে পরের কথা। ইব্রাহিম খলিল ভাই ওখান থেকে উঠে কোনো মতে দিয়েছেন এক দৌড়ে উনি বাসায় চলে আসেন, রুমের লাইট বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছেন, এত ভয় পেয়েছেন আর কি। এরপরে তো উনি আবার কাজে গেছেন, এরপরেও নাকি ওই লোকটা 2বার আসছে। এদিকে উনি কিছু একটা বলতে চাচ্ছেন, আস্তে আস্তে ওনার ভয় কেটে গেছে। তখন ওই ইব্রাহিম খলিল ভাই একবার জিজ্ঞেস করছে আচ্ছা বলেন তো আমি কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি। তখন উনি একটা বিষয় বলেন, উনি বলেন যে আমাদের খুব বড় একটা বিপদ আছে, তুমি আমাদেরকে সহযোগিতা করতে পারো শুধু একটা অংশে, বাকিটা আমরা সামলে নেব। এদিকে ইব্রাহিম খলিল ভাই চিন্তা করছেন যে আচ্ছা এই যে লোকটা, এই লোকটা আমাদেরকে বলছে যে সহযোগিতা করতে, পরে মেরে ফেলবে না তো? দেখা গেল মানুষ, এখন বলতেছে জিন, পরে দেখা গেল কোনো একটা জায়গায় নিয়ে গেছে মেরে ফেলছে, এরকম তো হতেই পারে। এটা নিয়েও তো উনি চিন্তায় পড়ে গেলেন। একটা পর্যায়ে সাহস করে আর কি তার সাথে কথা বলে যে আমি কী ধরনের সহযোগিতা করতে পারি। তখন ওই জিনটা বলে যে তারা মরুভূমিতে থাকে, তারা ইফরিত শ্রেণীর জিন, বাট মুসলিম। একটা ভয়ঙ্কর মহিলা বলতে তার বয়স 18 থেকে 20 বছরের মতো হবে আর কি। তো সে খুবই ভয়ঙ্কর একটা রিচুয়াল করতেছে। এই রিচুয়াল করে সরাসরি ইবলিশের বংশধর এমন অনেকগুলো জিনকে এদের উপরে চালান করে দিচ্ছে। এরা যদি এদের উপর আক্রমণ করে এরা বাঁচতে পারবে না, অনেক ক্ষয়ক্ষতি করবে। এখন এদের কিন্তু একটা ক্ষমতা আছে ওই জিনদেরকে মোকাবেলা করার, কিন্তু সমস্যাটা হচ্ছে যেই যজ্ঞটা করবে, যেই রিচুয়ালটা করবে, এই রিচুয়ালটা থামানোর ক্ষমতা এদের নাই। এর জন্য কোনো মানুষের সহযোগিতা লাগবে। এবং ওই জিনটা জানায় যে তোমার কি মনে আছে তুমি বেশ কয়েক বছর আগে একজন তুরস্কের ভদ্র মহিলাকে পানির বোতল এগিয়ে দিয়েছিলা? তখন ইব্রাহিম ভাই বলছে হ্যাঁ এগিয়ে দিয়েছিলাম তো। তখন বলছেন যে এই মহিলাটা ভালো, এই মহিলাটা মারা গেছেন কিছুদিন হলো, কিন্তু এই মহিলার যে মেয়ে, এই মেয়েটা হচ্ছে জাদুকর, সেই মূলত এই যজ্ঞটা করছে। আর এরা হজ করতে এসেছিল, পরে আর যায় নাই, এরকম লুকিয়ে টুকিয়ে আছে, এদের ভিসা পাসপোর্টের মেয়াদ নাই। আর ওই ভদ্র মহিলাও মারা গেছেন, কিন্তু তার মেয়ে এখানে রয়ে গেছে, একটা নির্জন জায়গায় সে কাজ চালিয়ে যাচ্ছে। ওখানে সাধারণত পুলিশরা যায়ও না, সে কিভাবে খাবার খায়, সে দুষ্টু জিনেদের সহযোগিতায় খাবার টাবার পায়, এইভাবেই সে কিন্তু তার কাজ করছে। এখানে খুবই বাজে একটা কাজ করবে, মুসলিম জিনদের ক্ষতি করবে, এমন উদ্দেশ্যে সে এসেছে। সুতরাং তার এই যজ্ঞটা থামানোর জন্যই শুধু তোমার সহযোগিতা লাগবে, এছাড়া অন্য কোনো কাজ না। এছাড়া তার অনুগত দুষ্টু জিনেরা যদি এসে আমাদের উপর আক্রমণও করে, আমরা সেটা প্রতিহত করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু ওই যজ্ঞটা চলাকালে আক্রমণ করলে এদের শক্তি বহুগুণে বেড়ে যাবে, তখন কিন্তু এটা করা সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব হবে না। আমাদের গোত্রে অনেক শিশু আছে, নারী জিন আছে, তারা এদেরকে প্রতিহত করতে পারবে না, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাবে। শুধু এতটুকু কাজই তোমাকে করতে হবে, আর কোনো কিছু না। তুমি নির্দিষ্ট একটা সময়ে এই কাজটা করবা, আমরাই তোমাকে নিয়ে যাব, শুধু এতটুকু সাহায্য সহযোগিতা করবা। তখন কিন্তু ইব্রাহিম খলিল ভাই কোনো কিছু না বুঝেই রাজি হয়ে যান, ঠিক আছে যদি আমার সহযোগিতা এতটুকু হয় তো ইনশাল্লাহ আমরা করব, তা আমি করব। এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন।
একদিন উনি ওনার রুমের মধ্যে ঘুমিয়ে আছেন, মধ্যরাতে কোনো কারণে ঘুম ভেঙে যায়, কিন্তু ঘুম ভেঙে দেখেন উনি মরুভূমির মধ্যে শুয়ে আছেন। কোথায় রূপ, কোথায় কি, প্রথমে ঘুম থেকে উঠে মনে করছেন উনি স্বপ্ন দেখছেন, পরে দেখলেন যে না, স্বপ্ন না, আসলে উনি একটা মরুভূমির ভিতরে আছেন, আকাশে তারা দেখা যাচ্ছে। ওই সময় কোনো একটা বাচ্চা ছেলে, তার বয়স 5-6 বছর হলে যেরকম হয় আর কি, এরকম একটা বাচ্চা ছেলে এসে ইব্রাহিম ভাইকে সালাম দেন এবং বলেন যে আপনি আমার সাথে আসেন। তো ছেলেটার চেহারা তো মায়াবী, তার ডাকটাও এত মায়াবী যে উনি একটা মোহের মধ্যে পড়ে গেলেন। তো বাচ্চাটার সাথে হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে সেই মহিলাকে দেখলেন, ওই যে তুর্কি মহিলা যাকে উনি পানির বোতল, যদিও এই কয়েক বছরে ওনার চেহারা তো অনেকটা ভুলেই গিয়েছিলেন আর কি। তো তাকে দেখার পর ওই তুর্কি মহিলা বলছে, মানে ওই ল্যাঙ্গুয়েজেই বলছে, লোকাল ল্যাঙ্গুয়েজে, সে কিন্তু আর তখন তুর্কি ভাষায় বলছে না, সে আরবিতে বলছে যে তুমি আমাকে দেখে কিন্তু ভয় পেও না, আমি কিন্তু সেই মহিলা না, মূলত সেই মহিলার রূপ ধরে আমি আসছি, তাতে করে তোমাকে বিষয়টা ভালো করে বোঝাইতে পারি। মূলত ওই মহিলার মেয়ে ওই দূরে একটা গুহার মধ্যে, গুহাটা ছোট, সেখানে একটা যজ্ঞ করছে, আর আজকে রাত্রেই ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটবে, তুমি গিয়ে শুধু ওই যজ্ঞটা নষ্ট করবা, আর কিছু না, আর বাকিটা আমরাই করব ইনশাল্লাহ। তো উনি সত্যি দেখলেন দূর একটা আলোর মতো জ্বলছে, ওইখানে যেতে হবে। তখন এরা কিন্তু চলে গেল, ইব্রাহিম খলিল ভাই তো হাঁটা শুরু করেছেন, হাঁটতে 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 ওইখানে চলে গিয়েছেন আর কি। তারপর দেখা গেল যে খুবই সুন্দরী একটা মেয়ে, কালো একটা ড্রেস পরা, সে একটা আগুন জ্বালিয়ে কিছু একটা পড়ছে, আর ওই আগুনের মধ্যে কিছু একটা ছিটা দিচ্ছে, বোঝাই যাচ্ছে যে সে একটা শয়তানি রিচুয়াল করছে। উনি কি করেছেন, সোজা ওইখানে গিয়ে এক লাথি দিয়ে ওই আগুনের যে কুণ্ডুলি, ওর মধ্যে ওই বালু ফেলে দিয়েছেন। তাতে কি হয়েছে, ওই আগুনটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, কমে গেছে। এরপর ওই মেয়েটা ক্ষিপ্ত হয়ে ওনার গলা চেপে ধরছেন, এরপরে ওনার আর কিছু মনে নেই। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি জানতে পারলেন 15 দিন যাবত উনি অজ্ঞান অবস্থায় আছেন হসপিটালে, এবং ওনাকে একটা জায়গায় পাওয়া যায়, ওনার পকেটে আইডি কার্ড ছিল, ওটা দেখে লোকাল পুলিশরা হসপিটালে নিয়ে আসে, তার কোম্পানির লোকদেরকে খবর দিয়েছে, তখন কোম্পানির লোকজন ওই হসপিটালে তার দেখাশোনা করছে। 15 দিন যাবত ওনার কোনো সেন্স নাই। তো এভাবে কিন্তু উনি এরকম একটা দুর্ঘটনা, ঠিক বলবো না, একটা কাজ উনি করেছিলেন, তবে এই কাজের আসলে অনেক জটিল বিষয়গুলো অজানাই রয়ে গেছে, যে ওনাকে কেন বাছাই করা হলো। হয়তোবা তারা আরও কিছু লোককে চেষ্টা করেছিল কোনো না কোনোভাবে, আসলে এটা হয়নি বা ম্যানেজ হয়নি, অন্য কোনো লোক ওনাকে দিয়ে কাজটি করানো হয়েছে, হতে পারে যে এই কাজের জন্য ওনাকে ওনারা উপযুক্ত মনে করেছেন, জাস্ট খালি ওই যজ্ঞটা করতে দেন নাই। এরপরে ওই মহিলার কি হয়েছে এটা বুঝতে পারেন নাই, তবে এতটুকু ধারণা ওই মহিলাটাকে এই ভালো জিনেরাই মেরে ফেলেছে, কেননা সে যে কাজটা করছিল তাতে করে আসলে মুসলিম জিন সম্প্রদায়কে ধ্বংস করার জন্য শয়তানি শক্তিকে কাজে লাগিয়ে দুষ্ট জিনদেরকে এই জিনদের উপর চালান করে দেওয়ার একটা ভয়ঙ্কর কর্মযজ্ঞ হাতে নিয়েছিল। তো এমনটাই হয়েছে বলে জানিয়েছেন। আসলে বিষয়টা অত্যন্ত রহস্যময় এবং জটিল। আসলে আমাদের এই দৃষ্টিচক্ষুর যতটুকু সীমানা, আমরা যতটুকু দেখি, এর বাইরে অনেক ঘটনা ঘটে যার কোনো খোঁজ খবর আমরা আসলে জানতে পারি না। এভাবে অনেক ঘটনা ঘটছে, কিন্তু এগুলো আমাদের জানারও বাইরে। সব জিনিস জানা উচিত না, আর সব জিনিসের রহস্য কিন্তু ভেদ করতে যাওয়াটাও যেন বিপজ্জনক, এগুলো রহস্য করে মানুষের সামনে নিয়ে আসাটাও কিন্তু আরও বিপজ্জনক। এটা কিন্তু অনেকেই পছন্দ করে না, এগুলো করতে গিয়ে কিন্তু অনেক মানুষই বিপদে পড়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে দিয়ে এই কাজটি করিয়েছিলেন। ওনার জন্য কিন্তু বিষয়টা যদি চিন্তা করি, জাস্ট উনি কিন্তু শুধু আগুনটা নষ্ট করে দিয়েছিলেন। অনেক আগের ঘটনা। তো আমি আমার নানার সাথে খুব ঘুরতাম, নানার খুব ক্লোজ ছিলাম। তো নানা তখন গ্রামের বাড়িতে গিয়েছেন তার কিছু নিজস্ব কাজকর্ম করার জন্য, সেখানে গ্রামে তার নিজস্ব জমি জমা এগুলো নিয়ে কিছু কাজকর্ম করবেন। তো আর কেউ থাকতো না বাড়িতে, তখন সেই বাড়ি খালি এবং তালা মারা। তো নানা গিয়েছেন, নানা আমাকে রেখে গিয়েছেন আমার মামার বাড়িতে। আমার বড় মামা ছিলেন সেখানকার ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টসে। তো যাই হোক, ওনার বাসায় রেখে গেছিল আমাকে, বলছিল যে ওখানে থাক, আমি গ্রামে যাই একা। তো আমি আসলে খুব বোর্ড হয়ে গেছিলাম ওখানে। এক রাত থেকে আমি পরদিন সকালে রওনা দিয়ে দিই সেখান থেকে, দিয়ে গ্রামে চলে যাই বা নানার গ্রামে একেবারে চলে যাই। নানা তখন নাই বাসায়। হাঁটতে হাঁটতে খুঁজে বের করি বাসা কোনটা ছিল, সেই গিয়ে সেখানে দেখি এক
বয়স্ক ভদ্র মহিলা রান্না বাড়া করতেছে এবং তিনি আমাকে যখন শুনেন যে আমি ওনার নাতি, আমার নানার নাতি, তখন তিনি আমাকে অনেক সমাদর করে বসতে দেন, আরও মানুষকে ডেকে নিয়ে আসেন এবং তারা মোটামুটি সমাদর করেন। এর মাঝে নানা চলে আসেন, নানা এসে আমাকে বকাঝকা করেন আমি কেন একা একা আসছি এত দূর। তো যাই হোক, তারপর তো দুই নানা নাতি খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো সময় পার করলাম। দুপুরের দিকে আমি একটু ঘুমিয়ে যাই, শুয়ে পড়ি, টায়ার্ড হয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে শুনি যে আমার নানা নাই, নানা বাসার থেকে বাইরে এসে কোথাও আসে না। তো তখন আমি জিজ্ঞেস করতেছি বয়স্ক মহিলাটাকে যে আমার নানা কোথায় গেছে। তিনি বললেন যে উনি গেছে চরে, চরে আপনার নানার জায়গা জাগছে, ওগুলো দেখতে গেছেন, ওইখানে যারা লিজ নেয় কাজ করে আর কি, তাদের সাথে বোঝাপড়া করতে গেছেন, তারা ওই ফসল দেয় না ইত্যাদি ইত্যাদি এরকম। তো আমি বসেছিলাম অনেকক্ষণের মাঝে বিকাল গড়ায় গেছে, একেবারে সন্ধ্যা হয়ে আসছে। আমি মহিলাকে বললাম যে নানা আসে না কেন? বলে আপনার নানা আসতেছে না কেন বুঝলাম না, এখন তো এটা তো মানে চিন্তার বিষয়, চরে এরকম যাওয়াটাও ঠিক না, মানে এরকম, আর এখন রাত হচ্ছে, ওনারা কে আনবে, উনি কিভাবে আসবে? না, আমি খুব টেনশনে পড়ে গেলাম। আমি নিজে হাঁটা দিলাম নানা কোথায় গেছে দেখার জন্য। মহিলার কাছ থেকে আমি একটু মানে লোকেশন নিয়েছিলাম যে নদীর পাড়ে কোন দিক দিয়ে চরে যায়। তো সেখানে একটা জায়গায় গেলাম, তখন একেবারে বিকাল গড়ায় গেছে, মানে একবারে সূর্য প্রায় হেলে গেছে। তখন সূর্য আলো কিন্তু প্রায় নাই, মানে একদম হেলে গেছে, সূর্য দেখা যাচ্ছে না। তো নদীর পাড়ে দাঁড়ালাম, দেখি নৌকা টোকা কিচ্ছু নাই, এবং এই নদীটার নাম হচ্ছে মধুমতি নদী। এবং এই মধুমতি নদী ওই জায়গাটায় মোটামুটি একটু সংকীর্ণ, মাঝখান দিয়ে দূরে চর আছে, নদী করে কি ভেঙে যায় এক পাশ থেকে, আবার এক জায়গায় ওঠে আর কি, চর ওঠে এরকম। তো এরকমই বিশাল এক চর জায়গায়, এবং নদীর থেকে চরের মোটামুটি ভালোই দূরত্ব। এবং সেখানে দেখলাম কোনো নৌকা নাই। একটু পরে একটা লোক, তিনি দেখলাম আসতেছে নদীর উপর দিয়ে, এবং তিনি দুইটা কলা গাছকে কিলক মেরে, মানে দুই কলা গাছের মাঝখানে এরকম বড় কিলক, মানে বড় মানে লাঠির মতো ঢুকায় একটা ভেলার মতো বানাইছে, এবং সেই ভেলাটাকে সে বেয়ে বেয়ে আসতেছে। ভেলার বেয়ে আসার জিনিসটা হচ্ছে একটা টিনের কৌটা বা রঙের ডিব্বা টাইপের, সেটাকে সেরকম চ্যাপটা বানায়, সেটা দিয়ে বেয়ে বেয়ে আসতেছে। তো আমি দাঁড়ায় থাকতে থাকতে দেখলাম লোকটা একসময় পাড়ে চলে আসলো নদীর, এবং এসে কলা গাছটাকে মানে আটকালো নদীর পাড়ে রেখে তিনি উঠে গেলেন, উঠে চলে যাবেন। তা আমি যে শুনলাম, ভাই এখানে কি নৌকা টোকা নাই? বলে না। আমি বলে ওই পাশে যাওয়ার উপায় কি চরে? বলে এই ভেলার ছাড়া আর কিছু নাই এখন আর কে? তাই বললাম আমি নিতে পারি এটা। যান, পারলে যান। আমি কোনো কথা না বলে ওই সময় খুব দুঃসাহস ছিল, আমি সাঁতার জানতাম না। আমি ভেলায় উঠে পড়লাম, মানে দুই পাশে দিয়ে ভেলার মাঝখানে চড়ে বসলাম। ওড়ার পরই দেখলাম ভেলা মোটামুটি পানির আধ হাত নিচে ডুবে গেল আমাকে নিয়ে, মানে আমার শরীরের কোমরের একটা অংশ পানির নিচে, দুই পা পানির নিচে, আর হাতে সেই ইটা নিয়েছিলাম ধরে, সেই বৈঠার মতো যেটাকে ইউজ করতেছিল সেটা। তো সেটা নেওয়ার পর আমি চিন্তা করতেছি, এখন তো আসলে আমার কোনো উপায় নেই, আমি আসলে পিছেও ফিরতে পারতেছি না। উঠে পড়ার পর মোটরসাইকেলের মতো উঠে বসছি কলা গাছের ভেলায়, পিছনে ফেরার আর উপায় নেই। এদিকে আলো কমে যাচ্ছে, একটা মানে খুব বিপজ্জনক অবস্থা। ওই লোক কিন্তু হেঁটে চলে গেছে, কেউ নাই আশেপাশে, নদীর মধ্যে, আমি নদীর কর্নারে। তা আমি কি করলাম, আল্লাহর নাম নিয়ে জাস্ট বাওয়া শুরু করলাম হাত দিয়ে। ওইটা বাইতে বাইতে একসময় দূরে চলে আসলাম, পাড় থেকে নদীর মাঝামাঝি চলে আসছি। তখন বেশ ভয় লাগতেছে, কারণ আমি সাঁতার জানি না, আর নদীর বড় বড় ঢেউ, মানে বেশ মোটামুটি ভালোই ঢেউ ছিল, এবং নদী বেশ গভীর, বোঝা যাচ্ছে কাকচক্ষু জল নদীতে। তো যাই হোক, এইভাবে বাইতে আল্লাহর নাম নিয়ে বাইতে এক সময় একেবারে ওই পারের কাছাকাছি চলে আসলাম। যখন কাছাকাছি চলে আসছি, তো গিয়ে একেবারে যখন কাছে চলে আসছি, মানে আমি বুঝতে পারছি এবং আমি দেখতে পাচ্ছি যে নিচে অন্ধকার সত্ত্বেও নিচে মনে হচ্ছে মাটি দেখা যাচ্ছে। আমি কলা গাছের ভেলাটাকে হাত দিয়ে জড়ায় ধরে পানিতে পা বাড়ায় দিলাম। দেখলাম হ্যাঁ, মাটিতে পা ঠেকছে, এবং আমার জুতা মোটামুটি, আমার পায়ে একটা পুরো, তখন আপনার হাই হিল নাইকি স্নিকার ছিল, মানে বেশ উঁচু যেগুলো, তখনকার সময় এটাই ফ্যাশন ছিল। তো ওইটা ডেবে গেল পুরা পানির তলে, আর পা ভারী হয়ে গেল। অনেক কষ্টে পা তুলে একেবারে উপরে আসলাম। আসার পর দেখলাম যে একেবারে মানে পায়ের অবস্থা খুবই খারাপ, ফসফস করতেছে, এরকম স্নিকারের ফোম ফুলে গেছে পানিতে। তো যাই হোক, কোনো মতে হাঁচড়ে পাচড়ে উঠে আসলাম, কলা গাছের ভেড়াটাকে টেনে তুললাম। তখন অলরেডি সূর্য অলমোস্ট বিদায়, অন্ধকার ছেয়ে গেছে, পুরা অঞ্চলটায় অন্ধকার ছেয়ে গেছে, চরটা। আমি এখান থেকে দাঁড়ায় দেখলাম পুরা চর অন্ধকার, আর বিশাল ফসলের মাঠ, তার দূরে দেখা যায় ছোট্ট একটা বাড়ি ঘরের মতো, সেখানে কিছু গাছ আছে। যাই হোক, সেই জুতাগুলো খুলে ফেললাম পায়ের পা থেকে, এবং আল্লাহর নাম নিয়ে হাঁটা ধরলাম ওই ফসলের মাঠের পাশ দিয়ে, আইল ছিল, আইলের মধ্যে দিয়ে। এক সময় সেই বসত বাড়ির কাছাকাছি যখন চলে আসলাম, দূর থেকে শুনছি মানুষের উত্তেজিত মানে কথাবার্তা।
উঠানে ঢুকলাম, ঢুকে দেখি আমার নানা একটা চেয়ারে বসা, তিনি চেয়ারে বসে বকাঝকা করতেছেন কিছু মানুষকে। আমাকে দেখে তো অবাক হয়ে গেলেন। তারা দেখলাম যে বাতি জ্বালাইছে, হারিকেন জ্বালানো। তো নানা আমাকে জিজ্ঞেস করলো, তুই কিভাবে আসছিস? তা আমি বললাম যে এরকম কলার গাছের ভেলায়। তো নানা অনেক বকাঝকা করলেন আমাকে, মানে সিরিয়াস পর্যায়ে বকাঝকা করলেন। তো যাই হোক, আশেপাশের মানুষ যারা ছিলেন তারা শান্ত করে দিলেন, নানাকে বললেন না এই করেন না। তো চা নাস্তা দিল, আমাকে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করলো, আমি ফ্রেশ হলাম। তো তারপর অনেকক্ষণ ওখানে বসে থেকে ওই গ্রামের মানুষই, ওই চরের মানুষই নৌকা দিয়ে আমাদেরকে এই পারে নিয়ে আসলো, পাড়ে। তো যাই হোক, তো যখন আসতেছি তখন অসাধারণ একটা পরিবেশ। নদীর অন্ধকার হয়ে গেছে, নদীর মাঝে চাঁদের আলো পড়তেছে, টলমল করতেছে পানির মাঝে, এবং সেই ভদ্রলোক যার নৌকা, তার সেই নৌকার মধ্যে একটা হারিকেন জ্বালানো। অসাধারণ একটা পরিবেশ। এবং তিনি আমাদেরকে খেতে দিছেন কিছু ভাজা পোড়া টাইপের জিনিস, মিষ্টি। ওগুলো তো নানা খাচ্ছেন, আমি দু একটা করে খাচ্ছি। তো এই খেতে খেতে আসতেছি। তো তিনি তখন বলতেছেন যে আমাকে, যে বাবা তুমি কেন এইভাবে আসলা, এটা তো ঠিক হয় নাই, এরকম আর করো না, গ্রামে আসছো কখনো এইভাবে নদীতে নেমো না, নদী অনেক খারাপ জিনিস। এখানে তোমরা যারা সাঁতার জানো না, তুমি তো সাঁতার জানো না। আমি বলছি না। বলে তা সাঁতার না জানা তো এখানে নামাই একদম নিষেধ, আর নদীতে কুমিরও থাকে অনেক সময়, তো এইভাবে যে আসছো এটা কি ঠিক? তাই বললাম কুমির আছে নদীতে? বলে হ্যাঁ আমাদের নদীতে কুমির আছে। তো জাস্ট শুনলাম, তখন উনি বললেন যে নদীতে কুমির আছে এবং খুব মজার এখানে ঘটনাও আছে কুমিরের। তো কি বলে, এই নদীতে মানুষ কুমির হয়ে গেছিল। তো আমি শুনে বললাম আশ্চর্য ব্যাপার, খুব মজার ঘটনা। তো লোকটা আমাদেরকে পৌঁছায় দিল এই পার পর্যন্ত, বললো যে ঠিক আছে। আমি বলছি যে আপনি আমাকে ঘটনাটা বলেন। বলে না, আমাকে যেতে হবে কালকে আমি এখানে আসবো না, বাজারে আসবো, তখন তোমার সাথে কথা বলবো না। তো যাই হোক, তাই বলে উনি চলে গেলেন। আমি নানাকে জিজ্ঞেস করলাম কয়েকবার যে কি নদীতে। নানা বলে আরে আজে বাজে কথা এগুলা, কি শুনিস এসব কথার কোনো নাই, ভ্যালু নাই। আমার নানা ডিফেন্সের মানুষ ছিলেন, উনি এগুলা এতটাই করতেন না। যাই হোক, উনি নিয়ে গেলেন বাড়িতে। কিন্তু আমি দেখলাম রাতে নানা খুব সাবধানে, আমি আর নানা যখন ঘুমাচ্ছি, নানা সেই মশারি বারবার পেতে দিচ্ছেন পাশ থেকে, এবং বলছেন খবরদার এখানে নামবি না, এই মশারি বের করে নামবি না, আমাকে ডাক দিবি, আমি উঠে লাঠি নিয়ে দাঁড়াবো, তারপর বেরোবি। আমি কিসের ভয়? বলে সাপের। তো উনি, যাই হোক, সাপ তো অবশ্যই একটা রেশনাল জিনিস। তো যাই হোক, নানা অনেক কেয়ার করতেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক নানাকে। তো যাই হোক, এইভাবে রাত পার হলো। তো যাই হোক, তারপরে আমি ওখানে গ্রামে দু একদিন ছিলাম নানার সাথে। তখন ওই ভদ্রলোকের সাথে আমার দেখা হয় পরে একদিন। তো আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, বললেন না কি ওখানে কি কুমিরের কি ঘটনা? বলে এইটা থেকে আমাদের পাশে, মানে এই গ্রামে না, আমাদের এখানে না, আমাদের থেকে পাশের জেলাতে এখানে ঘটনা আছে। বলে কি? বলে এই নদীতেই, এই নদী নিয়েই। বলে কি? বলে এখানে খুব অনেক আগের একটা ঘটনা আছে, যে সেটা তোমার সাথে শেয়ার করি, তোমাকে বলি, তাহলে শোনো তুমি। হ্যাঁ, এবং আমাদের এখানে এমনিও কুমির আছে, নদীতে কুমির আছে, আর এছাড়া এই যে ঘটনাটা, এটা একটা খুব অন্যরকম ঘটনা। তো আমি ঘটনাটা শুনলাম। তো সেটা শুনছিলাম অনেক আগে, এতদিন আমি শেয়ার করি নাই কোথাও। তো ইদানিং এই আপনাদের জন্য যখন আমি বিভিন্ন রকমের এই মিথ ফোকলোর কালেক্ট করছি, তখন হঠাৎ মনে হলো যে এই যে ফোকলোরটা, এটাকে আবার শেয়ার করা যেতে পারে, কারণ এটা আমাদের দেশীয় একটা ফোকলোর, আর এই ঘটনাটা একটা স্কিন ওয়াকার সম্পর্কিত ঘটনা। তো যাই হোক, আমি সেই ফোকলোরে চলে যাচ্ছি। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, কিন্তু আমি আমার মতো করে বলবো আজকে। এই ঘটনাটা এটা এমন একটা জায়গায় ঘটেছিল, যেটা বাংলাদেশের তখনকার ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর জেলার একটা অংশে শেষ প্রান্তে, আর যেটা মাগুরা জেলার একটা প্রান্ত, সেই একটা, মানে এদের সীমানা, এদের বর্ডারিং একটা এলাকায় ঘটেছিল। তো সেইখানে একজন মানুষ বাস করতো, মানে একটা লোক বাস করতো, তার ছেলে, ইয়াং ছেলে, যার নাম ছিল নদের চাঁদ। তো এই নদের চাঁদ, আপনারা একটু চিন্তা করে দেখেন, নদের চাঁদ কথাটার মানে কিন্তু কি দাঁড়ায় একটু বুঝেন। নদ মানে কিন্তু নদ, মানে নদীর যে পুংলিঙ্গ সেটা হচ্ছে নদ, আর নদের চাঁদ মানে হচ্ছে নদীর চাঁদ। তো যাই হোক, নামটা খুব মানে খুব মিলে যায়, কিন্তু আপনি দেখবেন এটার সাথে, তার এই লোককথার সাথে। যাই হোক, তার নাম ছিল নদের চাঁদ, এবং তার এক ভাই ছিল নাম কালাচাঁদ। তো যাই হোক, নদের চাঁদ ছিল বেশ এক্সেন্ট্রিক, ছোটবেলা থেকে ঘোরাফেরা করতো। তার বাবা নাকি ছোটবেলায় মাছ ধরতো, তার বাবা ছিল জেলে, এবং মাছ ধরতে গিয়েই সে নদীতে ডুবে মারা যায়।
কোনোভাবে ডুবে মারা যায়। সেটা কিভাবে ডুবে মারা গেছে সেটার বিস্তারিত কিছু জানা যায়নি। যাই হোক, নদের চাঁদ এক্সেন্ট্রিক ছিল এবং এক্সেন্ট্রিক হওয়ার কারণে সে ঘুরে বেড়াতো, তার মতো থাকতো এবং তার কোনো আগ্রহ ছিল না খুব একটা ইম্পর্টেন্ট কিছু করার প্রতি। ওই নদীর পাড়ে যে বাঁশি বাজাতো, ঘুরতো ফিরতো, গ্রামের মধ্যে যদি কোনো গুণিন বসে থাকতো তার কাছে যাইতো এবং যে কথাবার্তা বলতো। এবং অনেকের কাছে দেখা যেত যে গ্রামে কোনো সাধু সন্ন্যাসী আসলে তার কাছে যেত। এটা গ্রামের কিন্তু তখনকার অনেক আগের সময় যুবকদের একটা অভ্যাস ছিল। তারা এই কোনো রকম যোগী সাধকেদের দেখলে তাদের কাছে চলে যেত স্পেশাল কিছু পাবার আশায়। মানে সেই সময়টাতে আকর্ষণের ব্যাপার আসলে এগুলোই বেশি ছিল। শুধু সেই সময়টা কেন, 90s-এও আমি দেখেছি আমাদের তখনকার সময় তো ইন্টারনেট বা এত বেশি মডার্ন টেক আসে নাই, তো তখনও মানুষের এইসব অতিলৌকিক ব্যাপারে অনেক ইন্টারেস্ট ছিল। তো যাই হোক, তো নদের চাঁদ এরকম একজন এক্সেন্ট্রিক মানুষ ছিলেন, ঘোরাফেরা করতেন, এগুলো করতেন। তো তার আম্মা চাইতেন তাকে বিয়ে দিতে। তো তিনি মোটামুটি বিয়েতে একদমই রাজি ছিলেন না, মাকে সবসময় অ্যাভয়েড করতেন, বিয়ে শাদী করবেন না। তার শখ হচ্ছে সে ঘুরে বেড়াবেন, জাদু শিখবেন, সবকিছু সম্বন্ধে জানবেন এবং অন্য দেশ দেখবেন। অন্য দেশ দেখতে বলতে কিন্তু তখন একেবারে পার্শ্ববর্তী দেশ ছাড়া আসলে দূরে যাবার মতো উপায় তো তেমন ছিল না। আর আমাদের দেশের মানুষ এত বড় পরিব্রাজকও ছিলেন না যে হেঁটে অনেক দূর চলে যাবেন। এই জিনিসটা কিন্তু আমাদের এই দেশের রেশিওতে এই ধরনের জিনিস কম, দূরে যারা গিয়েছেন। সে প্রাচীন আমলে চট্টগ্রাম অঞ্চলে কিছু মানুষ ছিল যারা জাহাজে করে চলে গিয়েছিল অনেক দূরে। এছাড়া কিন্তু সেই সময় এরকম দেখা যেত না। আর সাধারণ বন্দর এলাকাগুলোতে ছিল, যেমন চট্টগ্রামে ছিল, নারায়ণগঞ্জ অঞ্চলের কিছু মানুষ অনেক দূরে দূরে চলে গিয়েছিল, এরকম আছে। এবং নদের চাঁদের এলাকাতেও নাকি একটা বন্দর ছিল, সেখানেও ব্যবসায়ীরা আসতো ব্যবসা করতে। তো যাই হোক, সেই সুবাদেই নদের চাঁদ একদিন বাড়ি থেকে চলে যায়, মানে একেবারে লাপাত্তা হয়ে যায়। লাপাত্তা হয়ে যায়, কাউকে কিছু বলে না, তার কোনো খোঁজ নাই। অনেক বছর তার আম্মা খুব মন খারাপ করতো, কাঁদতো, ছেলে কই, ছেলে নাই। এদিকে নদের চাঁদ চলে গিয়েছিল আসলে কামরূপ কামাখ্যা, মানে ভারতের আসামের একটা অংশে কামরূপ কামাখ্যা, যেখানে জাদুবিদ্যার যেখানে অ্যাকচুয়ালি ইনস্টিটিউট আছে, সেখানে জাদু শেখানো হয় এবং সেখানে জাদু প্র্যাকটিস করে মানুষ। এবং সেখানে এমন একটা কথা প্রচলিত ছিল সেই অঞ্চল নিয়ে, যে মানুষ সেখানে গেলে আর ফিরে আসে না, আর আসতে দেওয়া হয় না নাকি, সেরকম একটা কথা প্রচলিত ছিল। মানে আদি আমলে এটা প্রচলিত ছিল, আমিও ছোটবেলায় এরকম শুনেছি যে সেখানে কেউ গেলে সে আসতে পারে না, ফেরত আসতে পারে না। যাই হোক, সেখানেই নদের চাঁদ নাকি চলে যায়। তো গিয়ে যাই হোক, সে ওখানেই জাদুবিদ্যা শিখতে থাকে, বা তাকে আর তার কোনো খোঁজ থাকে না বেশ লং টাইম, প্রায় এরকম বছর 10 তার কোনো খোঁজ নাই। তো বছর 10 পরে একদিন নদের চাঁদকে হঠাৎ আসতে দেখা যায়, যে সে হেঁটে আসছে তাদের গ্রামে। গ্রামের মানুষ তাকে দেখে অবাক হয়ে যায়, চিনতে পারে অনেকেই, বলে এই নদের চাঁদ ফিরে আসছে। তার মাকে যে খবর দেয় অনেকে, তোমার ছেলে, তুমি এত কান্নাকাটি করতা, তোমার ছেলে ফিরে আসছে। তো মা তো মানে হাউমাউ করে কাঁদতে কাঁদতে আসে, সে দেখে ছেলে আসতেছে, ছেলেকে যে ধরে, ছেলেও জড়ায় ধরে মাকে। তো যাই হোক, তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। ছেলেকে বাসায় নিয়ে আসে মা, এনে বলে, বাবা তুই আসছিস, তোর জন্য কাঁদতে কাঁদতে কি অবস্থা এসেই। তো বাসায় খুব মানে তাকে আতিথেয়তা করা হয়, তার ভাই এবং অন্যরা এসে তাকে খুব আতিথেয়তা করে এবং খুব মানে হারাই গেছিল এতদিন পর পেয়ে খুব মায়া করে। যাই হোক, বাসায় কদিন থাকার পর দেখতো যে নদের চাঁদ বাসায় যখন এসে পড়ে, তারপর বাসায় আর থাকতো না, সে চলে যেত, হেঁটে বেরিয়ে যেত বাসার থেকে। বাসায় তার পাশের বাসায় যে বন জঙ্গল আছে, সেখানে ধ্যানে বসে থাকতো। বিশেষ করে রাতের বেলা সে বাসার থেকে বেরিয়ে ধ্যানে বসে থাকতো, বাসায় থাকতো না সে। এবং তার মা খুব ওয়ারিড হয়ে যায়, এবং তার মা অনেকদিন যেয়ে দেখছে সে বনের মধ্যে বসে আছে, গাছপালার মধ্যে ধ্যান করতেছে, একেবারে তার মতো চোখ বন্ধ করে ধ্যান করতেছে। এবং সে তার মাকে আসতে দেখলে চোখ না খুলেই বলতো, মা আসছো। তো খুব অবাক হইতো তার মা, যে ছেলে কিভাবে দেখলো তাকে এত দূর থেকে এরকম অবস্থায়। তো যাই হোক, এইভাবে তো তার মা তখন চিন্তা করে যে ছেলেকে আসলে এইভাবে তো বসা রাখলে হবে না, সে তো একেবারে আগেও যেরকম ছিল ওরকমই, তার থেকে আরো বেশি 1 ডিগ্রি উপর উঠে গেছে, বাসায় থাকে না, সে চলে যায়। এবং দূরে দূরে মন্দির আছে কোথায় কোথায়, সেখানে যায়। সে কোথায় মনসা দেবীর মন্দির আছে, সেখানেও নাকি সে চলে গেছিল কয়েকদিনের জন্য। যাই হোক, তো মোটামুটি সে বাসায় থাকতো না, সে এদিক ওদিক চলে যেত। তো যাই হোক, এরকম ব্যাপার স্যাপার হওয়ার পরে তার মা চিন্তা করে ছেলেকে বিয়ে দেব, বিয়ে দিয়ে একে আমি মানে ঘরমুখী করব। তো অনেক চিন্তা ভাবনা করে তার মা সে খোঁজ খবর লাগান তিনি, এবং তিনি একসময় তার জন্য পাত্রী ঠিক করেন এবং তাকে বিয়ে দিয়ে দেন। যদিও নদের চাঁদ রাজি ছিলেন না বিয়ে করাতে, এবং সে তারপরও তার মা জোর করে তাকে বিয়ে দিয়ে দেন। তো বিয়ের পর তো নদের চাঁদ তার বাসর ঘরে চলে আসছেন এবং তার স্ত্রীর সাথে প্রথম রাত গল্প গুজব হচ্ছে।
তো তার স্ত্রীকে সে মোটামুটি কনভিন্স করে বিভিন্নভাবে যে সে এইরকম মানুষ, সে একটু ঘোরাফেরা করে, সে একটু বাইরে যায়, সে একটু সাধনা করে, এগুলো তাকে করতে দিতে হবে, এগুলো মেনে নিতে হবে। তো তার স্ত্রী খুব কিউরিয়াসিটি ফিল করে তার সাথে কথা বলে যে আপনি এত এরকম কেন, মানে কি ব্যাপার, মানে আপনার কি? তো বলে আমি তো আসলে ছিলাম, আমি এখান থেকে চলে গেছিলাম জাদু শিখতে, সে কামাখ্যা, এবং সেখানে অনেক কিছু আমি দেখছি, অনেক কিছু শিখছি। বলে কিরকম? বলে যে আমার যে গুরু ছিল তিনি আমাকে অনেক কিছু শিখাইছেন। তিনি ছোটখাটো নদের চাঁদ, ছোটখাটো জাদু তার স্ত্রীকে দেখায়। সে জাদুতে তার স্ত্রী অভিভূত হয়ে যায়, হ্যাঁ, মানে খুবই অভিভূত হয়ে যায়। যেমন দেখা যাচ্ছে যে শূন্যের থেকে ফল নিয়ে আসছে, ফুল নিয়ে আসছে, এগুলো দেখাচ্ছে। স্ত্রী অভিভূত হয়ে যায়, আরে আপনি এত কিছু শিখছেন? বলে হ্যাঁ, আমি আরও কিছু পারি, আমি এখান থেকে ভ্যানিশ হয়ে যেতে পারি। তার স্ত্রী বলে কিভাবে? বলে দেখো, সে হঠাৎ করে হেঁটে যেয়ে ভ্যানিশ হয়ে যায়, তার স্ত্রী তাকে পাচ্ছে না খুঁজে, আবার দেখা যায় পিছন থেকে সে বের হয়ে আসে, বের এসে বলে এই যে আমি। তা তার স্ত্রী অবাক হয়ে যায়, আমার স্বামী এরকম মানে এত কিছু জানে। বলে আর কি কি শিখছেন আপনি? বলছে না না না, এইভাবে তো সব একবারে বলবো না, আস্তে আস্তে জানবো আমার সম্বন্ধে, কিন্তু আমাকে কিন্তু এগুলো আরো প্র্যাকটিস করতে দিতে হবে। তা তার স্ত্রী তাকে গোপনে গোপনে এগুলো প্র্যাকটিস করতে দিত, মানে সে টুকিটাকি এই জাদু প্র্যাকটিস করতো, সে সাধনা করতো, তার স্ত্রী মানা করতো না। তো তার স্ত্রী তাকে একদিন বলে, একদিন তারা বসে আছে গল্প করতেছে, শীতের রাত, মানে বেশ ঠান্ডা পড়ছে, গায়ে কাটা দেয় একটা অবস্থা। তো নদের চাঁদ বসে আছে, বসে সে আগুনের একটা কুণ্ডলি জ্বালাইছে, কুণ্ডলি জ্বালায় সেখানে বসে বসে সাধনা করতেছে তার বাসার পেছন দিকে একটা। তো তার স্ত্রী হেঁটে হেঁটে তার পাশে গেছে, যে বলতেছে, তার গায়ে হাত রাখছে পিঠে। তো নদের চাঁদ তাকাইছে, তাকানোর পর বলতেছে যে আপনি তো বলছেন যে আপনি অনেক কিছু শিখছেন, এর মধ্যে সবচেয়ে বড় কোন জিনিসটা শিখাইছে আপনার ওস্তাদ, মানে আপনার যে গুরু ছিলেন? সেটা বলা তো নিষেধ, সেটা বলা যাবে না। বলে না না, আপনি বলেন। বলে আমার গুরুজি আমাকে সবচেয়ে বড় যে জিনিসটা শিখাইছে, আমাকে যে কোনো কিছুর রূপ পরিবর্তন হতে শিখাইছে, আমি নিজে পরিবর্তিত হয়ে যেতে পারি। দূরও কি বলেন আপনি, আজে বাজে কথা। বলে সত্যি? বলে কি কি হইতে পারেন আপনি? বলে সব হইতে পারি, গরু, ছাগল, সাপ, যা বলো তাই হইতে পারি। তার স্ত্রী বলে না না না, এটা কিভাবে সম্ভব? বলে হ্যাঁ, এটা সম্ভব, আমি পারি। তো বলে মানে আর কি, এটা আপনি হয়ে দেখছেন, নিজে দেখছেন, হয়েছেন? বলে হ্যাঁ হয়েছি, আমি হয়ে দেখছি, কিন্তু তুমি তো ভয় পাও এমন কিছু হইলে। বলে না না, এমন কিছু হয় না যে আমি ভয় পাই। তাহলে আর তুমি জিজ্ঞেস করো না, আমি তোমাকে আর করতে চাই না। তাদের স্ত্রী বলে কি যে এরকম সবকিছু হইতে পারবেন আপনি? সবকিছু? বলে হ্যাঁ সবকিছু। বাঘ হইতে পারবেন? হ্যাঁ। বাঘ হইতে পারবেন? হ্যাঁ, বাঘও হইতে পারবো, তবে একটা জিনিস হওয়া নিষেধ, আমার গুরুজির নিষেধ আছে একটা জিনিস। বলে কি? আমার গুরুজির নিষেধ আছে, কুমির হইতে কোনোদিন আমাকে নিষেধ করছে, বলছে কুমির হওয়াটা খুব খারাপ জিনিস, আমার ভাগ্য নাকি খারাপ আছে কুমির হওয়াতে। তো তার স্ত্রী বলে যে কুমির হওয়াতে কেন, কি সমস্যা? আপনি সবকিছু হইতে পারবেন, আপনি পশু পাখি মানে অন্য গরু ছাগল হইতে পারবেন, বাঘ হইতে পারবেন, সাপ হইতে পারবেন, কুমির কেন হবেন না? বলে না, কুমির হওয়া যাবে না, আমার ইসের নিষেধ। তো তখন তার স্ত্রী কেন জানি তার সাথে জেদ ধরে, বলে যে না, আপনাকে কুমির হয়ে দেখাইতে হবে, আমাকে কুমির হয়ে দেখাইতে হবে। তার নদের চাঁদ খুবই হয়ে যায়, বলে এটা আমার নিষেধ, আমার গুরুর নিষেধ, একদমই সম্ভব না। তার স্ত্রী প্রচন্ড তাকে জিদ করতেছে, এদিকে রাত আরো গভীর হচ্ছে, ঠান্ডা হচ্ছে। নদের চাঁদ বলে চলো ঘরে চলে যাই। বলে না, আপনি কুমির হবেন না, আপনি আমার দেখাবেন না কুমির হয়ে? বলে না। তাই বলে তার স্ত্রী রাগ করে হেঁটে চলে যায়। নদের চাঁদ কিছুক্ষণ বসে থেকে নিজের মতো, আর সে সাধনা করতে পারতেছে না, তার কাছে অস্বস্তি লাগতেছে, সে আগুন নিভায় ঘরে আসে। ঘরে এসে দেখি স্ত্রী রাগ করে শুয়ে আছে, এবং তখন সে বলে যে তুমি সত্যিই দেখতে চাও আমার কুমির হওয়া? বলে হ্যাঁ। তাহলে কিন্তু এখানে একটা কাহিনী আছে। বলে কি? বলে এখানে একটা বিপদ আছে, আমি অন্য কোনো প্রাণী হলে আমাকে সেই প্রাণী থেকে মানুষ হিসাবে ফিরে আসার জন্য, মানে আমার এই রূপে ফিরে আসার জন্য কিছু লাগবে না, বাট কুমির হওয়ার জন্য আমার পড়া পানি দিয়ে যাওয়া লাগবে তোমার কাছে। আমি তোমার কাছে 2টা ঘটিতে 2 ঘটি পানি দিয়ে যাব, পড়ে দিয়ে যাব। তা আমি যখন কুমির হব, তুমি আমার গায়ে 1 ঘটির পানি ছিটাবা, আমি কুমির হব। আর আমি কুমির হওয়ার পর কিন্তু আমাকে আরেক ঘটি পানি ছিটাবা, যেটাতে আমি আবার আমার মতো হয়ে যাব, নাহলে কিন্তু আমি হতে পারবো না। আর আমার গুরুজির কিন্তু নিষেধ, আমার গুরুজি আমাকে কিন্তু নিজে হয়ে দেখাইছিল। তখন একটু বলে কিভাবে? বলে সেই ঘটনা বলেন। বলে যে হ্যাঁ, আমার গুরুজি আমাকে রাতের বেলা যেদিন এটা শিখায়, আমাকে যে সিদ্ধি যখন দেয়, তিনি আমাকে হেঁটে নিয়ে গেছিলেন পুরানো একটা মন্দিরে, সেখানে কেউ নাই, পুরো জায়গাটা একদম পুরনো। আমার ভয় লাগছিল, এর জন্য আমি কুমির হইতেও চাই না, তুমিও ভয় পাবা, এর জন্য আমি চাই না। বলে না না, বলেন কি হয়েছিল? বলে আমার গুরুজি আমাকে একদিন বলে যে আয়, তোকে আজকে একটা সিদ্ধি দিব, একটা জিনিস দেখাবো, যেটা হওয়ার পর তুই বুঝবি যে জিনিসটা কি, এবং তোরে শিখাইও দিব, কিন্তু কখনো এটা হবি না। বলে আচ্ছা।
তো তখন আমার গুরুজির পিছে পিছে আমি গেলাম, পুরানো একটা মন্দির সেখানে গেল। সেখানে গিয়ে একটা মানে ইসের মধ্যে ঢুকলো, সেটা মাঝখানে একটা পুকুর আছে, বড় পুকুর। পুকুরের পানি কালচে মানে টক মনে হচ্ছে একদম কালিগুলা একটা পানি, এবং চাঁদের আলো পড়ে সে কালো পানি আরো কালো হয়ে গেছে, মনে হচ্ছে কালি থেকে দোয়ার থেকে কালি ঢেলে দিছে কেউ। আর চারিপাশে পুরানো স্থাপনা, সব উঁচা উঁচা এবং পুরানো পাথরের সবকিছু। তো ওখানে যে আমার কাছে ভয় লাগা শুরু করলো, খুব ভয় লাগতেছে। তো আমার গুরুজি হেঁটে গেল, যে ওইখানে একটা ছোট ঘরের মতো আছে, সেইখানে ঢুকলো আমাকে নিয়ে। অন্ধকার ঘর, সেই ঘরের মধ্যে কোনো আলো জ্বালা যাবে না। তো সেখানে যে দেখলাম যে একটা মূর্তি আছে, মানে একটা খাটো করে মূর্তি, কেমন জানি মানে মানে ভয় লাগে, মূর্তিটা দেখলেই ভয় লাগে। সেই মূর্তির কাছে যে আমার গুরু কি কি বিড়বিড় করে পড়লো, পড়ে সেই মূর্তির পায়ের কাছে একটা সিঁদুরেরই ছিল, সেটা থেকে ভেঙে আনলো, এনে আমার মাথায় ডলে দিল, দিয়ে আমাকে কি কি পড়ে ফু দিল, মন্ত্র পড়ে ফু দিল। তারপরে সে নিজের গায়ে লাগলো, লাগায় আবার মন্ত্র পড়ে ফু দিল, দিয়ে বলল এবার আয়। তারপরে সেই পুকুর থেকে, সেই যে পুকুর চৌবাচ্চা, সেখান থেকে 2 ঘটি পানি নিল আমার যে ওস্তাদ গুরু। সে নিয়ে 2টার মধ্যে মন্ত্র পড়ে ফু দিল, মন্ত্র পড়ে ফু দিয়ে বলল, আমি যখন নাকি এই ঘটির পানি গায়ে ঢেলে দেব নিজের, তখন আমি এইখানকার কুমির হয়ে যাব। কিন্তু সাবধান, আমার কিন্তু ফিরে আসতে গেলে ওই ঘটির পানি লাগবে, সেটা তুই আমার গায়ে ঢালবি। ঢাললে আমি আবার তোর গুরু হব, আবার ফিরে আসব। কিন্তু এটা যদি না পারিস তাহলে কিন্তু বিপদ হবে, মনে রাখিস। তো তখন নজর চাঁদ নাকি বলে, ঠিক আছে, সমস্যা নাই, গুরু আপনি হন, খবরদার ভয় পাবি না, এটা কিন্তু একটা পরীক্ষা। বলে ঠিক আছে। তো গুরু হেঁটে হেঁটে গেল, আমি সিঁড়ির উপর বসে আছি, নজর চাঁদ বলতেছে তার স্ত্রীকে। গুরু হেঁটে হেঁটে গেল, যে দেখে যে সে দাঁড়াইলো গুরু সেই বিশাল চৌবাচ্চার পাড়ে, এবং যে সে ঘটের পানিটা মাথার মধ্যে ঢালা শুরু করলো, হাসতে হাসতে হাসতেছে। গুরু হাসতেছে, চাঁদের আলো তার গায়ে পড়তেছে, চারিপাশে একেবারে নিস্তব্ধ একটা জায়গা, এবং পুরানো একটা মন্দির, এবং আশেপাশে মনে হচ্ছে সেখানে মঠের মতো একটা অবস্থা। মানে সেখানে মানে একসময় অনেক মানুষ বসবাস করতো, এখন কেউ নাই, খালি খালি খা খা করতেছে। মাথার মধ্যে যখন ঢালতেছে আমার গুরু, এক সময় সে দেখা গেল থাপ করে বসে পড়লো হাঁটু গেড়ে। এবং তারপরে খুব উদ্ভট একটা জিনিস হলো, এক সময় সে নড়তে নড়তে একটা ভয়ঙ্কর কুমিরে পরিণত হলো। কালো কুচকুচ একটা কুমির, যে হাঁ করে আছে এবং মুখ দিয়ে খ্যাঁ করে শব্দ করতেছে, চোখ দুটো জল জল করতেছে, আগুনের মতো জল জল করতেছে। নজর চাঁদ ভয়ে কাঁপাকাঁপি শুরু করলো, সে ভয়ে পিছিয়ে আসা শুরু করলো। কুমিরটা হেঁটে তার দিকে প্রায় দৌড়ে আসার মতো করলো, মানে দৌড়ে উঠে আসার মতো, টিকটিকি যেরকম বুকে দৌড়ে আসা। ভয়ের চোটে নজর চাঁদ সেই পানিটা ছুঁড়ে মারলো সে কুমিরের গায়ে, ঘটির। এবং মারার পরে সে দেখলো যে কয়েক ধাপ কুমিরটা উঠে এসে ঠাস করে মানুষে পরিণত হয়ে গেছে তার গুরুতে, এবং সে পড়ে গেল, মানে মানে শুয়ে পড়লো পানিতে এবং হাঁপাচ্ছে। তারপর দেখলো যে তার যে গুরুজি সে তাতে পরিণত হইলো, এবং বলল যে তুই কাজের কাজ করেছিস, তুই আমাকে বাঁচালি, নাহলে কিন্তু আমি কুমিরই থেকে যেতাম, আর এটা খুবই ভয়ঙ্কর হইতো আমার জন্য। যাই হোক, তোকে সিদ্ধি দিছি, তোকে আমি মন্ত্র শিখাই দিচ্ছি। তো তখন তিনি নাকি বসে নজর চাঁদকে সেই মন্ত্র শেখায়। তো নজর চাঁদ বলে যে এই হচ্ছে আমার গুরুর ঘটনা। তো গুরুর মতো গুরুকে তো আমি পানি ঢালতে পারছিলাম, তুমি যে আমাকে বলতেছো এটা ভয়ের জিনিস, আমি কখনোই কুমির হই না, আমার গুরু নিষেধ করছিল তুই কুমির হইস না, কখনো হবি না। তো তুমি যদি আমাকে পানি ঢালতে না পারো তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তো যাই হোক, তার স্ত্রী এটা শুনে বলে কিচ্ছু হবে না। তার স্ত্রীর অনেক কিউরিয়াসিটি এবং একটু তার ভেতরে একটু গোয়ার তুমি ছিল। সে বলতেছে চলো, তোমাকে নিয়ে যাই, কিচ্ছু হবে না। তো বলছে কোথায়, এখানে তো করলে কেমন হবে, ঘরের মধ্যে। বলে ঘর থেকে দূরে সরো, আজ চলো যাই, এখানে ঘাট আছে, নদীর ঘাট, সে নদীর ঘাটে যাই। সেই ঘাট নাকি এখনো আছে। সেই ঘাটে নজর চাঁদের স্ত্রী তারামণি তাকে নিয়ে যায়। হাঁটতে হাঁটতে তারা যাচ্ছে, গভীর নিশুতি রাত, বেশ ঠান্ডায় মানে মানুষের কাঁপুনি লেগে যায়। এর মধ্যে এক্সাইটমেন্টে তারা কেউ কাঁপছে না। দুইজনে হাঁটতে হাঁটতে চলে গেল নদীর ঘাটে। গিয়ে দেখে নদীর পানিতে একেবারে চাঁদের আলো মাখামাখি, মানে টলমল করতেছে, কোনো নৌকা নাই, কিচ্ছু নাই, ঘাটটা পুরো ফাঁকা। তার পাশে ফসলের মাঠ দূরে, এবং গাছগাছালিতে হু হু করে বাতাস চলতেছে, অনেক গাছ আশেপাশে। তো নজর চাঁদ তখন সেই 2টা ঘটি কিন্তু নিয়ে গেছে তারা হাতে। বলে যে এই ঘটির পানি আমি মাথায় ঢালবো নদীর পাড়ে বসে, আমি কুমির হওয়ার সাথে সাথেই তুমি কিন্তু আরেকটা ঘটি আমার গায়ে ঢেলে দিবা। বলে ঠিক আছে। তার স্ত্রী বলে ঠিক আছে। তো নজর চাঁদ একেবারে গিয়ে দাঁড়ায় পাশে নদীর, এবং তার হাতে তখন সেই ঘটিটা।
তার স্ত্রী তার থেকে একটু অদূরে দাঁড়ায় আছে, সে বুঝতে তার স্বামী, সে তখনও বিশ্বাস করতে পারতেছে না যে এরকম কিছু হবে। নদের চাঁদও ঠিক তার গুরুর মতো হাসতে হাসতে মাথার মধ্যে ঘটির পানিটা ঢালা শুরু করলো। পানি যখন ঢালা শেষ, যখন পানিটা যাচ্ছে তার শরীর দিয়ে ধুয়ে নিয়ে নিচে যাচ্ছে, তখনই নাকি তার স্ত্রী দেখছে তার চোখগুলো প্রথমে জলজলা গনগনে আগুনের মতো হয়ে গেল এবং হাসিটা কেমন হয়ে গেল, হাসি থেকে তার মুখে দাঁত বেরোলো বড় বড়। তার স্ত্রী ভয়ে তখনই আত্মা কেঁপে উঠছে, চারিপাশে কেউ নাই। তার স্ত্রী ভয়ে একদম কেঁপে উঠছে, নিজের অজান্তেই সে হাত থেকে ঘটিটা ফেলে দিল ঠাস করে, এবং ঘটিটা পড়ে সব পানি গড়ায় পড়ে গেল। এই সময় দেখলো সেই তার হাজবেন্ড সামনের দিকে 2 পা চলে আসলো, মানুষের মতো 2 পা ফেলেই, কিন্তু তার শরীরের উপর অংশ কুমিরের মতো হয়ে গেছে। সে ভয়ে দৌড় দিল এবং একটু পরে দেখলো তার হাজবেন্ড পুরোপুরি মাটিতে ধাপ করে পড়ে গেল, তার পেছনের পাও কুমিরের মতো হয়ে গেছে এবং সে পুরোপুরি কুমির রূপান্তরিত হয়েছে এবং তার পিছে ধেয়ে আসতেছে। তারামণি প্রচন্ড স্পিডে দৌড়ালো, দৌড়াতে দৌড়াইতে সে চলে গেল বাসার উঠানে, ঢুকে চিৎকার শুরু করলো, চেঁচামেচি শুরু করলো। নদের চাঁদের মায়ের যে ঘর সেখানে সে চিৎকার করে কিল মারতেছে। নদের চাঁদের মা বের হয়ে আসলো দৌড়তে, বলে কি হয়েছে? তাকায় দেখে যে তার উঠানের মধ্যে বিশাল এক কুমির, বড় এক কালো কুমির দাঁড়ায় আছে মুখ হা হা করে, এবং তিনি ভয় পেয়ে গেলেন। তিনি ভয় পাওয়ার পর তিনি লাঠি খুঁজতেছেন নিজের আত্মরক্ষার জন্য। তখন নদের চাঁদের স্ত্রী বলতেছে ওইটা নদের, মেরেন না, ও নদের। তো তখন তার মা বললে কি হয়েছে? বলে যে ও কুমির হয়ে গেছে। আমি বলছি তাহলে কুমির হইতে। তো তার মা তো তাকে চড় মেরে বসলো সাথে সাথে, যে কি করছিস তুই, কি করছিস? দেখলো যে না, ওই কুমির শুধু লেজ নাড়তেছে, মাথা নাড়তেছে, হাঁসফাঁস করতেছে, এই করতেছে না। এবং তাদের চিৎকার চেঁচামেচিতে তাদের পাশ থেকে আরো মানুষ চলে আসছে, নদের ভাই ইত্যাদি। তাদের দেখে বারবার খ্যাঁ খ্যাঁ করতেছে, কুমিরটা এদিকে মুখি করতেছে, এবং তারা যখন লাঠি শুটে নিয়ে আসছে তাকে মারবে, সে এক সময় সে দৌড়ে চলে গেল, একদম দৌড়ে গিয়ে সে নদীতে পড়ে গেল, নদীতে চলে গেছে। নদীতে চলে যাওয়ার পর তাদের বাসায় তো একটা মাতম উঠলো, সবাই মিলে কথাবার্তা বলা বলি যে কি হয়েছে এই সেই। নদের স্ত্রী সবাইকে বলল যে এই ঘটনা। তো সবাই কিন্তু প্রথমে কিছুটা অবিশ্বাস করলো, পরে বিশ্বাস করলো, যে তো তারা জানতো নদের জাদু শিখতে গিয়েছিল। তো তারা সবাই ব্যাপারটা নিয়ে খুব আপসেট হয়ে গেল। তো নদের স্ত্রী খুব মন খারাপ করে কান্নাকাটি করতে থাকলো ঘরে, আর তার মাও মন খারাপ করে বিলাপ করতে থাকলো উঠানে গেছে। পরদিন নাকি তার মা দেখলো যে সেই কুমিরটা আবার আসছে তাদের উঠানের কাছে, এসে তার সামনে খুব অন্যরকম অস্থির আচরণ করতেছে। তো তিনি কান্নাকাটি করলেন তার ছেলেকে দেখে, এবং কিন্তু সামনে যেতে সাহস পেলেন না। তো সেই কুমিরটা খুব ক্ষুধার্ত ছিল, সে নাকি খাবার জন্য এদিক ওদিক করতেছিল। তো হঠাৎ করে সে দেখে তার পাশে একটা ব্যাঙ, সে ব্যাঙটাকে সে খেয়ে ফেলে, খপ করে খেয়ে ফেলে, এবং খেয়ে সে ওখান দিয়ে ঘোরাঘুরি করে কিছুক্ষণ, তারপর চলে যায়। তো তারপরে ওই বাসার আশপাশ দিয়ে নাকি এরকম 3-4 দিন সেই কুমিরটা ঘোরাঘুরি করছিল। তো তার মা সামনে যেত কান্নাকাটি করতে, কিন্তু সাহস পেত না। তো কয়েকদিন পরে তার মার সাহস অনেক বেড়ে যায়, যেহেতু মা আসে, সে নাকি নদীর পাড়ে যেয়ে তার ছেলের নাম ধরে ডাকতো, আর তখন নাকি সেই কুমিরটা সাঁতরে চলে আসতো পাড়ে, এবং তার মা তাকে খাবার দিত। খাবার দেওয়ার পর সে খেয়ে ওখান থেকে চলে যেত, তার মা তার মুখে খাবার দিয়ে দিত, ছুঁড়ে মারতো, সে খেয়ে চলে যেত, কান্নাকাটি করতো। তো যাই হোক, নদের পরিবার থেকে তখন সেই একজনকে পাঠানো হয় কামরূপ কামাখ্যায় খবর দিয়ে সেই তার গুরুকে খুঁজে আনার জন্য। তো তার গুরু নাকি তার নদের অবস্থা শুনে আসে তাদের গ্রামে। আসার পর তিনি দেখেন, এবং সেই নদেরকেও তিনি দেখেন, নদের উঠে আসে বিশাল কুমির। তিনি নাকি তাকে দেখে বলেন যে না, ওকে আর পরিবর্তন করা যাবে না, ও কুমিরের আহার গ্রহণ করে ফেলছে। ওই যে ব্যাঙটাকে খাইছে, এছাড়াও সে অনেক কিছু এরকম শিকার করে খাইছে, তাকে আর সম্ভব না আগের রূপে ফিরিয়ে আনা। তার আসলে জীবনটা এরকম হয়ে গেছে, কিছু করার নাই। তো তিনি দুঃখ প্রকাশ করে তিনি নাকি চলে যান। তো নদের মা নাকি প্রায় যাইতো নদীর পাড়ে, যে তার ছেলের নাম ধরে ডাকলে সে আসতো, তাকে খাবার দিত, এবং নদের বউকে তিনি প্রতিদিন অভিশাপ দিতেন, গালাগালি করতেন আর কি, এরকম তার ছিল। তো এরপরে কথা অনেক রকম প্রচলিত আছে। একটা কথা প্রচলিত আছে সেখানে, যে ওইখানে নাকি একটা ব্যবসায়ী শ্বেতাঙ্গ ব্যবসায়ীরা আসছিল সেখানে। তো তাদের সামনে পড়ে এরকম একটা বিশাল কুমির, তারা দেখে যে একদম ভয়ঙ্করভাবে যাচ্ছে সামনে দিয়ে। তারা নাকি সেখানে গুলি করে, সেই জাহাজ থেকে গুলি করে, এবং সেই গুলিতে নাকি নদের মারা যায়, সে কুমিরটা মারা যায়, সেটাই নদের চাঁদ মারা যায়। আবার একটা কথা প্রচলিত আছে যে সেই নদের গ্রামের আশেপাশের অনেক মানুষকে বিরক্ত করতো, তাদের পশু পাখি, তাদের যে গৃহপালিত পশু খেয়ে ফেলছিল, এই কারণে নাকি তারা থানায় কমপ্লেন করে, এবং সেখান থেকে নাকি সেই সময়কার দারোগা এসে গুলি করে কুমিরটাকে মেরে ফেলে। তো যাই হোক, 2 রকমের কথাই প্রচলিত আছে।
এই ছিল সেই নদের চাঁদের মিথ, যেটা আমি সেই মুরব্বীর কাছ থেকে শুনেছিলাম। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে কাহিনীটা হচ্ছে আমার ফ্রেন্ডের, যে আসলো ফারহান, ওর বাসা নিয়ে। সো ওর বাসা হচ্ছে, আমি পুরোপুরি এরিয়া নাম বলে, ওর বাসা হচ্ছে আমি ধরলাম মোহাম্মদপুরে। ওকে, আমাদের বাসাটা হচ্ছে বৃহত্তর মোহাম্মদপুরের একটি অংশ। আমাদের বাসাটা নিজেদের বাসা, অলমোস্ট 7 তলা এবং নির্মাণাধীন বাসা এখনো। তো আমাদের বাসায় বেশ কিছু ঝামেলা আছে, যেটা আমি অলমোস্ট 2015 সাল থেকে ফেস করতেছি। তবে স্পেসিফিক্যালি একটা ঘটনা আছে যেটা আমার ফ্রেন্ড এহসানের সাথেও হয়েছে আর কি, আমরা দুজন একসাথে এটা এক্সপিরিয়েন্স করেছি। আসলে জিনিসটা হচ্ছে, তো আমাদের একটা ইয়ারলি রিচুয়াল অথবা এরকম, যেটা হচ্ছে আমরা বছরে একবার হলে আমরা হচ্ছে বারবিকিউ পার্টি অথবা এরকম করি, যেখানে আমাদের কিছু ঢাকার বাইরে থাকা ফ্রেন্ড অথবা এরকম যারা চাকরি সূত্রে অথবা এরকম পড়াশোনা সূত্রে বাইরে থাকে, ওরা আসে, আমরা সবাই মিলে একসাথে হচ্ছে একটা গেট টুগেদার টাইপের করি। এবং এটা আমরা ফারহানের বাসা ছাদেই করি। তো ফারহানের বাসার, যদি ফারহান যে ডেসক্রিপশনটা দিল ওইরকমই, ওর বাসা হচ্ছে আসলে 4 তলা পর্যন্ত হচ্ছে পুরাপুরি কমপ্লিটেড। বাকি যে 3টা তালা এগুলো হচ্ছে পুরাপুরি আন্ডার কনস্ট্রাকশন, মানে বাসাটা শেপ আছে কিন্তু বাসাগুলা পুরা ভিতরে খালি, মানে স্কেলিটন দাঁড় করানো, কিন্তু বাসাগুলা পুরা কনস্ট্রাকশন অথবা এরকম খালি। এবং 4 তলার পর থেকে পুরো জায়গাটাই হচ্ছে কোনো লাইট টেট নাই এবং অন্ধকার থাকে আর কি। এবং এর উপরেই হচ্ছে 7 তলায় হচ্ছে ছাদ। তারপরে হচ্ছে সো আমাদের মানে ঘটনাটা শুরুটা হয় এরকম যে আমরা হচ্ছে একদিন, মানে ওর এরকমই যে কোনো একদিন আমরা হচ্ছে ওর বাসায় বারবিকিউ পার্টি করতে আসলাম। সো বারবিকিউ পার্টির সময় যেটা হয় যে অনেক সময় অনেক কিছু মানে উপরে নিয়ে আসতে হয়তো আমরা ভুলে যাই অথবা এরকম। সো এরকমই একটা কোনো একটা কিছু, যতটুকু আমার মনে আছে হয়তো মশলা অথবা কিছু একটা হয়তো আনতে মানে আমরা ভুলে গেছি। তো তখন আমাদের আসলে নিচে নামতে হইতো, এবং যেহেতু বাসায় কেউ আসলে রাতের বেলা দিয়ে যাওয়ার মতো নাই, তো আমাদেরকে আসলে এসে নিজে থেকে গিয়ে নিয়ে আসতে হতো। তো তখনই আসলে আমাদের একটা ফ্রেন্ড, আরেকজন ফ্রেন্ড ছিল, তো ও হচ্ছে বললো যে ঠিক আছে ও নিচে যাবে। তো যেহেতু গল্পের অথবা যে কাহিনী শুরুতে আমরা বলে রাখি যে এখানে দুটো জিনিস, এখানে কিন্তু 7 তলা থেকে মানে 5 তলা অথবা 4 তলা পর্যন্ত কিন্তু কোনো ধরনের আলোর ব্যবস্থা নেই, এবং হচ্ছে পুরো জায়গাটাই কিন্তু অন্ধকার এবং কাইন্ডা একটু ভয় লাগার মতো এই জিনিসটা। সো আমার ওই বন্ধু বলল যে ও যাবে, তো আমরা ওকে বললাম যে কেউ কি যাওয়া সাথে দরকার আছে কেন? ও বলছে যে না, ও নিজেই পারবে। সো এটা বলে ও জাস্ট নিচে নেমে গেল। সো ও একাই গেল। সো ও একা নিচে নেমে গিয়ে আবার হচ্ছে ও যখন উপরে উঠে আসলো, তখন আমরা আসলে খেয়াল করলাম যে ওর একটু এক্সপ্রেশন অথবা জিনিসটা একটু অন্যরকম, মানে ও মানে যেরকম ছিল নিচে যাওয়ার আগে ও একটু এরকম না, একটু কেমন মানে নার্ভাস অথবা এরকম কিছু হয়েছে। ফারহান যদি মাঝখান দিয়ে কিছু বলতি। হ্যাঁ, এহসান যা বলছিল আর কি, যে আমাদের যে ফ্রেন্ডটা ছিল সে এমন না যে খুব ভীতু, সে মোটামুটি ঢাকার বাইরেই তার জীবনে বেশিরভাগ সময় কাটিয়েছে, এবং সে আমাদের ভিতরে সবচেয়ে সাহসী। কিন্তু তাকে যখন আমরা নার্ভাস দেখি, তাকে আমরা জিজ্ঞেস করি যে সে অসুস্থ বোধ করছে কিনা বা কোনো কিছু হয়েছে কিনা। তো সে তখন আমাদের যা বলে তাতে আসলে আমাদের কোনো এক্সপ্লেনেশন আমরা কোনো কিছু পাই না। বিকজ ও বলে যে মোবাইলের আলোতে যখন ও আস্তে আস্তে উপরে উঠছিল কিছু কাঁচা মুরগি নিয়ে, ও দেখলো যে কেউ ওকে ফলো করছে, মানে নট লাইক কোন একটা মানুষ, কিন্তু ও একটা অস্তিত্ব অনুভব করছিল। ঠিক ছাদে ওঠার একটু আগে একটা ফ্ল্যাট থেকে, একটা খালি ফ্ল্যাট থেকে ও মানে পুরোপুরি নিজের চোখেই দেখতে পায় যে একটা ছায়ার মতো একটা বস্তু দাঁড়িয়ে আছে, যার দুটি চোখ লাল হয়ে জ্বলজ্বল করছে। এটা শোনার পরে আসলে আমরা একটু হেসে উড়িয়ে দিই। তারপরে ঘটনা এসে আসলে ধরলেন স্বাভাবিক ব্যাপার, সবাই যেটা বলতে পারে যে আসলে যে সব ধরনের মানে ভৌতিক অথবা এরকম অবয় যেগুলো থাকে সবাই বলতে পারে যে আসলে লাল চোখ বা কেন থাকে। তো আমরাও ঠিক ওইভাবে আসলে জিনিসটা নিয়ে মজা করলাম যে আসলে যেহেতু আমরা মজা করলাম যে বললো যে যেহেতু তুই এরকম দৌড়ায় দৌড়ায় উপরে উঠছো, সাথে তোর হাতে খাবার ছিল অথবা মশলা ছিল এরকম, সো হইতে পারে যে
কোনো নার্ভাসনেস অথবা স্ট্রেসের কারণে অথবা এরকম। সো কিন্তু ও আমাদেরকে আসলে জিনিসটা বললো যে না আসলে এরকম না, আমি হয়তো দেখছি, কারণ মানে আমি তো মানে বুঝি আসলে, আমি তো সেন্স, আই ওয়াজ ইন সেন্স, মানে হি টোল্ড আস লাইক দ্যাট হি ওয়াজ ইন সেন্স, মানে হি ডিডন্ট হ্যাভ এনিথিং। তো আমরা তারপর আসলে মানে জিনিসটাকে হেসে উড়াই দিলাম এবং আমরা আসলে জিনিসটা নিয়ে মজা করতেছি অথবা এরকম। সো আমরা যখন জিনিসপাতি করলাম অথবা এরকম, সো তখন আসলে মানে হঠাৎ করে এমন হলো যে তখন রাত অলমোস্ট 3টা কি 3:30টার মতো বাজবে এরকম। সো আমরা দেখলাম যে মানে থাকে না যে আমরা একটা আবহাওয়া সাডেন চেঞ্জেস অথবা যে একটা মানে যেটা অনেকে বলে যে ভারী একটা বাতাস অথবা এরকম কিছু, আমরা ঠিক মানে নট আমাদের সবাই হঠাৎ করে জাস্ট একটা ফিল করছে, মানে আশেপাশে চারপাশে মনে হয়েছে যে অনেক চুপচাপ এবং বাতাসটার একটা সাডেন চেঞ্জেস, যেটা আসলে মানে খুবই অস্বাভাবিক লেভেলের পরিবর্তন বলা যায়, এরকম একটা পরিবর্তন হয়েছে। এবং মানে থাকে না যেটা জাস্ট আমাদের মনে হয় যে আমাদের একটু ভয় লাগা শুরু হয়েছে অথবা এরকম, কাজ আমাদের আসলে মানে এরকম এক্সপিরিয়েন্স আসলে যে হবে অথবা হওয়ার যে একটা পসিবিলিটিস আছে আসলে আমরা এরকম কোনো কিছু আমাদের তখনও মাথায় আসে নাই, যেটা আসলে ফারহানা একটু বলতে পারবে ভালো করে। হ্যাঁ, এরকম যখন আর কি ভারী লাগা বা একটু গুমোট হওয়া শুরু হয়েছে অথবা নীরব লাগা শুরু হয়েছে, তখন আর কি মানে আমার একটু সিক্স সেন্স কাজ করছিল যে এখানে আর থাকাটা ঠিক হবে না। হ্যাঁ, এটা অনেকে বলতে পারে যে শীতকাল ছিল এন্ড আশেপাশে কোথাও কোনো আওয়াজ টাওয়াজ ছিল না, এই জন্য হয়তো বা এরকম লাগা শুরু হয়েছে। বাট এটা হলে তো হয়তো বা একজনের মনে হবে, কিন্তু আমাদের সবারই এরকম আর কি লাগা শুরু হয়েছিল যে একটু গরম গরমে বা অথবা একটু গুমোট অথবা একটু আমাদের সিক্স সেন্স গুলো একটু বেশি কাজ করছিল, অথবা কমিকের ভাষায় যদি বলি স্পাইডার সেন্স কাজ করছিল আর কি। তো তখন আমরা আর কি মানে ডিসাইড করি যে আমরা সবকিছু প্যাক আপ করে আস্তে আস্তে নিয়ে যাই নিচে। তো সবাই আমরা ডিসাইড করলাম যে একসাথে সবকিছু নিয়ে নিচে নামবো। দেন আগুন টাগুন নিভে আমরা যখন নিচে নামা শুরু করেছি, তখন আমাদের সাথে একটা জুনিয়র ছিল। তো ও হচ্ছে সবার লাস্টে ছিল, আর তার আগে ছিল এহসান। ওরা যখন নামা শুরু করলো তখন আর কি আমাদের জুনিয়রটা বললো যে এহসান ভাই আপনি একটু দ্রুত নিচে নামেন, আমার মনে হচ্ছে যে আমাদের পিছনে কেউ আছে। বাকিটুকু এহসান। মানে জিনিসটা হয়েছে এরকম যে আমরা আসলে নর্মালি যেহেতু সবাই তখন একসাথে, আমরা জাস্ট ওরকম হাসি ঠাট্টা করে নামতেছিলাম। তো সবার আসলে মাঝখানে ডিস্টেন্সটা ঠিক এমন না যে খুবই অল্প ছিল, বাট এমন না যে আবার খুবই বেশি ছিল। তো এরকম নামতে নামতে এবং আমার পিছনে যে ছিল আমার যে জুনিয়র ছিল, সো ওর হাতে হচ্ছে বাকি যেসব যেহেতু আমরা একটু আগেই নেমে যাচ্ছি, সো বাকি যে ধরনের খাবারগুলো ছিল মানে যে বারবিকিউ করা চিকেন অথবা এগুলো যেগুলো ছিল খাবার লাস্ট, ওগুলো হচ্ছে ওর হাতে ছিল এবং আমি জাস্ট ওর সামনে মোবাইল হচ্ছে আমার হাতে নিয়ে লাইট জ্বালায় নিচে নামতেছে এরকম। সো তখনই আসলে ও হঠাৎ করে বললো যে মানে যে ভাই একটু তাড়াতাড়ি নামেন, মানে মানে ওর মনে হচ্ছে যে পিছন থেকে ওকে ফলো করতেছে অথবা কিছু একটা আসতেছে। মানে থাকে না অনেক সময় যে আমরা আসলে অনুভব করতে পারি রাতের বেলা যখন আমরা কোনো একটা রাস্তায় হাঁটি অথবা কোনো কিছু, যে হঠাৎ করে মনে হয় যে পিছন থেকে কেউ একজন আসতেছে অথবা মানে আমাদেরকে মানে কোনো একটা জায়গা থেকে হয়তো কেউ দেখতেছি, এরকম একটা যে আমরা একটু ফিল করতে পারি। ঠিক ওরও ঠিক অনেকটা এরকম মনে হয়েছে। আমি পরে বললাম যে এরকম কিছু না, আমরা চল নিচে নেমে যাই। এটা এরকম বলে আমরা আসলে তখন মানে আমি নিজেও একটু ভয় পাওয়া শুরু হয়েছে তখন, বাট আমি যেহেতু বলতে পারতেছি না, আমরা জাস্ট আসলে তখন তাড়াতাড়ি পেয়ে যতটুকু তাড়াতাড়ি সম্ভব আমরা নিচে নেমে গেছি। এবং অদ্ভুত ব্যাপারটা হচ্ছে আসলে 7তলা থেকে 3তলা পর্যন্ত আসলে ডিস্টেন্সটা খুব বেশি না, বাট আমাদের কাছে মনে হয়েছে যে 7তলা থেকে আসলে 3তলাটা অনেক বেশি ডিস্টেন্স এবং আমাদের মানে খুবই হেভি ফিল হওয়া শুরু হয়েছে, মানে খুবই ভারী একটা টাইপের বাতাস অথবা এরকম যে মানে আমাদের মনে হচ্ছে বডি আমাদের মুভ করতেছে না। সো ইট টুক এ লট অফ টাইম আমাদের কাছে মনে হয়েছে, মানে বাট অ্যাকচুয়ালি ছাদ থেকে নামতে হয়তো 2-3 মিনিট লেগেছে, কিন্তু আমাদের মনে হয়েছে যে ইট টুক এ ফরএভার, মানে ইট টুক ফরএভার টু মানে গেট ডাউন ফ্রম দ্য রুফটপ। সো তারপরে আসলে বাসায় যখন আমরা আসলাম, বাসায় আসার পর আসলে আরো ইন্টারেস্টিংলি কয়েকটা কাহিনী হয়েছে, যেটা আসলে তখন ছাদে কেউ মানে বলে না অথবা এরকম, যে জিনিসটা হচ্ছে ফারহান শেয়ার করবে। আমার মনে হয় ওইটা ফারহানের জন্য, ফারহান এক্সপ্লেনেশন আরো ভালো বলতে পারবে। হ্যাঁ, যখন হচ্ছে বাসায় আমরা আসলাম আর এহসান আর আমাদের জুনিয়র যখন বলা শুরু করলো যে
যে আমরা এমন কিছু ফিল করেছি, তখন আর কি আমাদের যে আগের ফ্রেন্ডটা যে ওঠার সময় এরকম কোনো কিছু ফিল করেছিল, সে বললো যে হ্যাঁ দেখছোস, আমরা অ্যাকচুয়ালি এরকমই কোনো কিছু ফিল করছিলাম। তো তারপর আমরা তাও বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা হয়তো বা অনেক জার্নি করেছি আমরা, অথবা অনেক খাটাখাটনি করেছি, এই জন্য আমাদের এরকম কিছু হচ্ছে। তার কিছুক্ষণ পর হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড হচ্ছে ওয়াশরুমে গিয়েছিল। তো আমার ওয়াশরুমে একটা কাচের জানালা আছে, এন্ড টাইম অলমোস্ট তখন রাত 4টার মতো বাজে। তখন ও দেখলো যে মানে কাচের জানালাটা বাইরে থেকে কেউ একজন নক করছে। মানে অলমোস্ট আমরা 4তলার উপরে থাকি এবং আশেপাশে কোনো বিল্ডিংও ছিল না। তাও যখন ও এটা ফিল করলো, তখন আমরা কি সবাই একসাথেই ভয় পেয়ে গেছিলাম, বিকজ এটা তো এক্সপ্লেইন করার মতো কোনো কিছু না। ইভেন আমি অন্য সাইড দিয়ে যে হচ্ছে চেকও করছিলাম যে কোনো চোর টোর আসছে কিনা বা ডাকাত আসছে কিনা। তো আমরা দেখি যে তেমন কোনো কিছুই হয় নাই, মানে সব দিক দিয়েই ফাঁকা ছিল, আশেপাশে কোনো কুকুর বিড়ালও ছিল না। সো ওই দিনের ঘটনা আর কি এভাবেই আর কি শেষ হয় অলমোস্ট। তাও ইভেন আমরা ঘুমানো যাওয়ার পরেও আর কি আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, সেটা এহসান বলবে। ইন্টারেস্টিং ঘটনা মানে হচ্ছে যে আমরা হচ্ছে আসলে মানে মুরগি যেগুলো হচ্ছে আমরা আসলে নিয়ে এসেছিলাম, আমরা একটা হেড কাউন্ট করে নিয়ে আসছিলাম যে মুরগি এরকম কয়টা ছিল। এখন অনেকে বলতে পারে যে আমরা আসলে খেয়ে ফেলছি অথবা এরকম, অথবা বাসায় মানুষ আছে ছিল এরকম। বাট অদ্ভুত ব্যাপার হচ্ছে আসলে বাসায় আমরা যারা ছিলাম ওরা ছাড়া আসলে আমরা বাইরের কোনো মানুষ ছিল না। এবং অনেক সময় হয়, অনেকে আবার এটাও বলতে পারে যে বাসায় হয়তো কোনো ধরনের পোষা প্রাণী যেমন বিড়াল অথবা এরকম, এগুলোও কোনো কিছু ছিল না। কিন্তু সারপ্রাইজিংলি যেটা হয়েছে, এবং যেহেতু ছাদ থেকে নামার সময় সবাই অলরেডি একটা ভয়ের মধ্যে, কারো আসলে কেউ তখন আসলে ওরকম মানে একটা চিন্তার মধ্যে অথবা ক্ষুধার্ত অথবা খাবার খেতে হবে এরকম আসলে কেউ কোনো ধরনের এটাতে ছিল না। এবং অবাক করার ব্যাপার হচ্ছে ওইখান থেকে মানে হাফের মতো আসলে চিকেন অথবা যেটা ওইটা আসলে ওইখান থেকে নাই, মানে আমরা আসলে তখন জাস্ট ঢেকে রাখছি এনে। সো সকালবেলা আসলে আমরা যখন উঠছি, সকালবেলা উঠে যখন সবাই অ্যাকচুয়ালি গেছি, কারণ তখন আসলে দেখি যে নাই। সো পরে আমরা যখন নামার সময় একটা কাউন্ট দিয়ে নামছি, কিন্তু হচ্ছে মানে হেড কাউন্ট, মানে আমরা তো অনেকে আসলে যতটা ধরা কথা ছিল, যেহেতু তখন বলা হয়েছিল যে মশলা নিয়ে আসতে গিয়েছিল, কিন্তু সাথে সে আরো কয়েকটা কাঁচা মুরগি মেরিনেট করা, সে ওইগুলোও নিয়ে আসছিল। সো ওইগুলো আসলে তখন আমাদের জন্য কয়েকটা এক্সট্রা হয়ে গিয়েছিল। বাট কয়টা ছিল ওটা ঠিক মনে না থাকলে আমাদের মনে আছে যে আমরা একটু মানে কনফিউজড হয়ে গেছিলাম যে আমরা কি আসলে হেড কাউন্টে ভুল করছি নাকি এখানে কোনো কিছু হয়েছে। বাট আসলে এখানে আমরা অনেক কিছুই তর্ক করতে পারি অথবা অনেক কিছুই বলতে পারি, কিন্তু আমরা আসলে জিনিসটা নিয়ে থাকবো যে আমরা আসলে হইতে পারে এখানে কোনো একটা কিছু হয়েছে, কারণ হইতেও পারে, কারণ আসলে আমরা তো ছিলাম না। আমরা যখন এখানে আমাদের আর যারা ছিল ওরা আসলে ওই ধরনের কোনো ধরনের সেন্সে ছিল না যে আসলে ওরা খাবারটা তখন খেয়ে ফেলবে, অথবা খাওয়ার পর, অথবা কেউ তো আসলে খাবার নিয়ে মিথ্যা কথা বলবে না। আচ্ছা, এখানের সাথে জাস্ট আমি একটু অ্যাড করি, যেহেতু হচ্ছে ফারহান আসলে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড এবং ওর বাসাতেও আমার থাকা হয়, এরকম যাওয়া হয়। সো এখানে একটা জিনিস আমি অ্যাড করতে পারি। সো এই ইনসিডেন্টটার পর থেকে আসলে আমরা একটা জিনিস করতাম, এখন অনেকে বলতে পারে এটা আসলে একটা সুপারস্টিশিয়াস বিলিভ অথবা এরকম, বাট এখানে আমরা যেটা করতাম অথবা এখনো করি, কয়েকদিন আগেও হয়েছে যেটা আমরা করেছি, সেটা হচ্ছে আমরা আপনার মানে যে খাবার যখন আমরা বারবিকিউটা করি, সো করার পরে আমরা ওইখানের যে ফার্স্ট ব্যাচে ধরলাম আমরা ওইখানে 10টা চিকেন আমরা বারবিকিউ করলাম। 10টা চিকেনের মধ্যে আমরা অন্তত 2টা চিকেন মানে ছাদের যে ফ্ল্যাটটা আছে, মানে যে সাইডে যে আন্ডার কনস্ট্রাকশন অথবা স্কেলিংটন দাঁড় করানো যে ফ্ল্যাট, ওইটাতে আমরা রেখে আসি। সো মানে আমাদের এটা অনেকে বলে যে এটাকে আমরা অনেক সময় আমরা ফান করি, অথবা আমরা যে সুপারস্টিশিয়াস অথবা যাই হোক আমরা এটাকে বলি যে ভোগ দিয়ে আসি। সো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে আপনার যে এখন আপনি বলতে পারেন যে আমরা ভোগ দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের খাবারটা খাওয়া শুরু করি,
আমরা এর আগে কেউ ওইখান থেকে বারবিকিউ চিকেন নিই না, অথবা যে খাবারটাই থাকুক আমরা অ্যাপার্ট ফ্রম ওই স্পেসিফিক জায়গাটায় অথবা ওই জায়গাটার মধ্যে রেখে আসা অথবা ভোগ না দেওয়া পর্যন্ত আমরা আসলে খাবারটা গ্রহণ করি না। সো এখানে ফারহান অথবা যে বলতে পারে যে আপনার হচ্ছে কেমনে বোঝাই যে বিড়াল অথবা এরকম কোনো কিছু আছে কিনা অথবা এরকম, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেহেতু জায়গাটা তো অনেক ধুলা এবং হচ্ছে অনেক কিছু আছে, সো বিড়াল টাইপের কোনো প্রাণী অথবা কোনো কিছু এখানে যদি খাবারটা খেত অথবা কিছু করতো, এখানে একটা স্ক্র্যাচ সাইন থাকতো অথবা হাঁটতেছে এরকম একটা কিছু থাকতো। কিন্তু মানে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে আসলে মানে আমরা তো একদিন অবশ্যই চেক করতে গেছি যে আসলে খাবারটা কি আছে কি নাই। সো মানে এটা আসলে খাবারটা কি আছে কিনা এটা আসলে ফারহান বললে আমার মনে হয় আরো ভালো হয়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমরা যখনই মানে আইডিয়াটা শুরুতে আমারই ছিল, যে অনেকটা জোকিংলি আমি বলেছিলাম পরের বছর যে আমরা যদি একটা পার্ট রেখে আসি তাহলে আর আমাদের পিছু পিছু কোনো কিছু আসবে না, আবার আমরাও লাল কোনো কিছু দেখবো না আর কি, লাল চোখের কোনো কিছু। ইন্টারেস্টিংলি আমরা তারপর থেকে যখন রাখা শুরু করেছি 1-2 ঘন্টা পরে যখন আমরা নিচে নেমে আসি তখন আমরা কখনোই ওরকম অবশিষ্টাংশ যে মাংস বা হাড্ডি বা যাই আসুক বা হাত পায়ের ছাপ বা কুকুর বিড়ালের পায়ের ছাপ ওগুলো কোনো কিছুই আমরা পাইনি। আমরা জাস্ট দেখেছি যে ওগুলো নাই। অ্যান্ড এরপর থেকে আমাদের কখনোই বারবিকিউতে তেমন কোনো সমস্যা হয়নি। তো দেখি নেক্সট বছর আমরা আবার ভোগ রাখবো না, তারপর যদি কোনো কিছু আবার হয় তাহলে আবার জানাবো। ওকে, সো ঘটনাটি যখন প্রথম ঘটেছিল সেটা কবে ঘটেছিল, কখনকার কথা আমরা বলছি, এটা যদি একটু বলতেন প্লিজ। অলমোস্ট 4 বছর। সো আপনারা বুঝতেই পারছেন যে ফারহান এবং এহসান যখন একসঙ্গে ছিলেন তখন এই ঘটনাটি ঘটেছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের এরকম একটা ঘটনা তো ঘটলো আপনাদের সাথে, কিন্তু বাসায় অন্য কারো সাথেও এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা? হ্যাঁ, ইন্টারেস্টিংলি হচ্ছে তার বেশ আগে থেকে আমার সাথে বেশ আগে এবং পরে বেশ কয়েকবারই বাসা রিলেটেড এরকম আনএক্সপ্লেইনেবল ঘটনা ঘটেছে। তো প্রথমবার যখন হয় সেটা হচ্ছে 2015 সালে। তার আগে আমার তেমন কোনো ধরনের এক্সপিরিয়েন্স, আধি ভৌতিক বা আনএক্সপ্লেইনেবল কোনো এক্সপিরিয়েন্স হয় নাই। 2015-র দিকে আর কি আনএক্সপ্লেইনেবল একটা ঘটনা ঘটেছিল, যেটার কারণে আর কি আমার এইসব বিষয়ে ধ্যান ধারণা পাল্টে যায়। তো 2015-তে একবার আমি রাত জেগে খেলা দেখছিলাম, আর খেলাটা হচ্ছে আমি ড্রয়িং রুমে দেখছিলাম এই বাসাতে অ্যান্ড বাড়ির বাকি সব লাইট ফ্যান সবকিছুই অফ ছিল। অ্যান্ড আমি হচ্ছে রাত 2:30টার দিকে হচ্ছে পানি খেতে যাই ডাইনিং রুমে। আমাদের ডাইনিং রুমের লোকেশনটা অনেকটা করিডোরের মতো, করিডোরের মাঝে এক পাশে হচ্ছে করিডোর শুরুতে হচ্ছে 2টা বেডরুম আর করিডোর লাস্টে হচ্ছে আরেকটা বেডরুম। তো শুরুর দিকের বেডরুমগুলোর বারান্দা যদি খুলে রাখে আর লাস্টের দিকে বেডরুমের বারান্দা যদি খুলে রাখে তাহলে অনেকটা টানেলের মতো হয়ে যায় আর কি। পরে দেখা যায় যে পুরো ডাইনিং আর ড্রয়িং এ ভালো পরিমাণ বাতাস আসে। তো সেদিন একটু ঝড় বৃষ্টি টাইপের হচ্ছিল এন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আমি যখন ডাইনিং এর মাঝে এসে দাঁড়াই পানি খাওয়ার জন্য, হঠাৎ করে দেখি যে শুরুর দিকে একটা বেডরুম থেকে হচ্ছে ছায়া টাইপের কোনো কিছু দৌড়িয়ে আসতেছে। মানুষ টাইপের না, অনেকটা কুকুর টাইপের একটা ছায়া মনে হচ্ছে যে দৌড়ে আসতেছে। আসার পরে দেখলাম যে আমার উপর দিয়ে লাফ দিয়ে চলে যে হচ্ছে পিছন দিকের বেডরুম দিয়ে বের হয়ে গেল। এটা যে মানে ছায়া শুধু এটা বলবো না, এটা যখন পাস হয়েছিল তখন হচ্ছে আমার গায়ে গরম একটা ভাব এসেছিল, মানে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো একটা কুকুর টাইপের কোনো কিছু একটা পাস হয়েছে আর কি। আর ব্যাপারটা হচ্ছে যে মানে রাত 2:30-3টা হলো, আমার সেন্স তখন পুরোপুরি কাজ করছিল এবং বেশ নর্মালি ছিলাম আর কি।
তো এটা আমি কোনোভাবে এক্সপ্লেন করতে পারি না যে গ্রিলওয়ালা বারান্দা থেকে কিভাবে কোনো একটা বড় ছায়া টাইপের কুকুর ঢুকবে, অথবা আবার আরেক সাইডে গ্রিল দিয়ে কিভাবে বের হবে। আমি এখন পর্যন্ত ওটা কোনোভাবে এক্সপ্লেন করতে পারিনি। এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া প্রথম ঘটনা। তার কিছুদিন পরে হচ্ছে আমি আরো ইন্টারেস্টিং একটা ঘটনা আমার সাথে হয়। আমি হচ্ছে একদিন রাত্রে শুয়েছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে আমার কাঁধের উপর কেউ একজন নিঃশ্বাস ফেলছে। মানে আই ডোন্ট নো এরকম কারো কখনো হয়েছে কিনা, বাট জাস্ট মনে হচ্ছে আমার একেবারে কাঁধের উপর কেউ নাক বা মুখ একেবারে কাছে এনে হচ্ছে নিঃশ্বাস ফেলছে। ইন্টারেস্টিংলি ওই ঘরে আমি ছাড়া কেউই থাকে না যে রুমে এই ঘটনা ঘটেছে, এবং ঘর হচ্ছে ভিতর থেকে তালাবদ্ধ ছিল। আমি মারাত্মক ভয় পেয়ে যাই, তাও দোয়া টোয়া পরে পরে ওই দিন রাত্রে হচ্ছে ঘুমাই। পরদিন সকালে আর কি আমি বাসার সবাইকে জিজ্ঞেস করি যে কেউ আমার বাসায় বা আমার ঘরে কেউ ঢুকেছিল কিনা, কিন্তু সবাই বলে যে না, তোমার রুমের তো দরজা লক থাকে, আমরা কিভাবে ঢুকবো। মানে গরম নিঃশ্বাসটা যে পড়েছে সেটা অনেক মানে মানে একেবারেই মানুষের মতো গরমই ছিল, রুমটা মোটামুটি ঠান্ডা ছিল, এসি চলছিল। সো এটার এক্সপ্লেনেশনও আমি খুঁজে পাইনি কখনো। এটা হচ্ছে এই দুটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এছাড়াও বাসার অনেকের সাথে এরকম ঘটনা এখন পর্যন্ত ঘটেছে। অনেক বছর ধরেই আমরা আছি অলমোস্ট এই বাসাটায়, প্রায় এরকম ঘটনা ঘটে সবার সাথে। অলরাইট, তো আমার প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা যে আপনাদের সাথে ঘটলো, এরপরে এর কোনো সলিউশনের চেষ্টা করেছিলেন আপনারা? মানে এই প্রবলেমটাকে সলভ করার কোনো চেষ্টা, কারোর সাথে কথা বলা, এরকম কিছু? হ্যাঁ, এটা আরেকটা ইন্টারেস্টিং ঘটনা। বিকজ এগুলো শুরুতে আর কি মানে সেন্স করতে পারে আমার আম্মু। আম্মু হচ্ছে সেন্স করতে পারার পরে আমাকে বলেনি অবভিয়াসলি, বিকজ আমি তখন ছোট ছিলাম, আমাকে বললে হয়তো আমি ভয় পাবো, তাই আমার বাবাকে বলে যাতে সে হচ্ছে কোনো একটা হুজুর টুজুর আনায়। তো আমার বাবা একজন হুজুরের কাছে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করে যে এরকম এরকম সমস্যা হচ্ছে, আমার স্ত্রী হচ্ছে ঘরের ভিতরে ছায়া দেখে বা কাউকে হাঁটতে দেখে, এরকম কিছু। তো হুজুর বলেছিল যে আপনি 2 দিন পরে আসেন আমার কাছে, আমি একটু খোঁজ নিয়ে জানাচ্ছি। তো 2 দিন পরে আমার বাবা আবার যায়। উনি যাওয়ার পর যেটা বলে যে কোনো কিছু একটা আছে এনটিটি টাইপের, যেটা আমাদের বাসার জমি যেটা আছে ওখানেই থাকে, অনেক বছর ধরেই আছে, সেটা কারো ক্ষতি করবে না, কিন্তু খুব বেশি চেঁচামেচি করলে বা নতুন কেউ বাসায় ঢুকলে তখন তার আর কি একটু মানে সমস্যা হয়, যে কারণে আর কি হয়তো বারবিকিউ যখন আমরা করেছিলাম তখন একটু সমস্যা করেছিল, অথবা আমি যখন রাত্রে জাগি তখন আর কি একটু সমস্যা করে। এটাও আমার বাবাকে বলেছিল যাতে ওকে তাড়ানোর ব্যবস্থা না করানো হয়, তাতে নাকি আমাদের হিতে বিপরীত হতে পারে। এই জন্য আর কি আমরা সেখানে আর কোনো ব্যবস্থা করিনি। এরপর অবশ্য আমি বড় হয়ে যাওয়ার পরে কোনো মানে ব্যবস্থা আমরা গ্রহণ করিনি, মানে জাস্ট নর্মাল নামাজ কালাম পড়া এগুলোই করেছি আর কি। এছাড়া মানে স্পেসিফিক কোনো এক্সরসিজমের টাইপের কোনো কিছু আমরা গ্রহণ করিনি এখন পর্যন্ত। সো বোঝা যাচ্ছে যে এই এন্টিটি আপনার ফ্যামিলির কারো কোনো ক্ষতি করতে চায়নি, মানে কোনো ক্ষতি হয়নি আর কি আপনাদের ফ্যামিলির সাথে? হ্যাঁ, ক্ষতি করার ইচ্ছা নাই, কিন্তু মানে কেউ যদি ঘরে রাত্রে থাকে মানে গেস্ট অথবা চিল্লাপাল্লা করে, তাহলে আর কি জাস্ট জানান দেয় যে সে হচ্ছে আছে এদিকে, অথবা যাতে ডিস্টার্ব না করে, এরকম টাইপের কিছু। যে সমস্যা শুরু হয়েছিল বা যে সমস্যা আপনারা ফেস করেছেন তার অস্তিত্ব কি এখনো আছে? মানে এটা কি একটা চলমান ঘটনা? জি 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 এখনো করে। ইভেন আই থিঙ্ক 1-2 মাস আগে এই ঘটনা একটা ঘটেছে। আমাদের বাসায় একজন বুয়া খালা কাজ করেন, হেল্পিং হ্যান্ড।
আমি হচ্ছে ওই দিন সন্ধ্যায় বাসার বাইরে গিয়েছিলাম। তো বাসায় ঢোকার পরে, সন্ধ্যার পরে বুয়া খালা হচ্ছে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি 1 ঘন্টা আগে ওই রুমে ছিলেন, ড্রয়িং রুমে দাঁড়ায় ছিলেন? আমি বলছি না, আমি তো অলমোস্ট 2-3 ঘন্টা ধরে ঘরের বাইরে আছি, আমি কেন, কি হয়েছে? ও বললো যে আমি তো আসলে সন্ধ্যার সময় দেখলাম যে ওখানে আপনার মতো কে একজন দাঁড়ায় আছে। দেন সে হচ্ছে, তাকে আমি হচ্ছে ডাকলাম, সে আমার দিকে চোখ লাল লাল চোখ করে তাকায় রইলো। দেন হচ্ছে বারান্দার দিকে চলে গেল। বারান্দায় চলে যাওয়ার পরে সে আর ভিতরে ঢুকতেছিল না। আমি আরেকবার ডাকতে গেলাম, পরে আর তো পরে মনে পড়লো যে আপনি তো ঘরের বাইরে, তখন আমি ওখান থেকে সরে আসছি। তো আমি এরপরে আর কি শুনে কি একটু ভালো এন্টারটেইন হয়েছিলাম। পরে আর কি বললাম যে একটু দোয়াটা পরে ফুটো দেন, সমস্যা নেই, কিছু হবে না, কোনো ক্ষতি করবে না আর কি। এটা খুবই রিসেন্ট টাইমস, আই থিঙ্ক 2-3 মাস আগে হয়েছিল এটা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। যদি আমাদের লিসেনারদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান তাহলে বলতে পারেন এখন। আসলে ভূত.com এর ব্যাপারে অথবা যে ধরনের ইনসিডেন্ট গুলো আমরা শুনি অথবা এরকম, এখন আসলে অনেকে অনেক কিছু বলতে পারে এবং হচ্ছে অনেকে বলতে পারে যে ধরনের কাহিনীগুলা খুবই কমন, খুবই জেনেরিক অথবা এরকম। বাট আমি যেটা আমার পার্সোনাল পার্সপেক্টিভ অথবা পয়েন্ট অফ ভিউ যেটাই বলেন, আমার আসলে মনে হয় যে অ্যাপার্ট ফ্রম যারা এই ধরনের ইনসিডেন্ট গুলা ফেস করে অথবা আসলে নিজেদের সামনে থেকে দেখে, তারা ছাড়া আসলে জিনিসগুলো আসলে রিলেট করাটা খুবই কঠিন। কারণ আমরা অনেকেই মনে করি আসলে যে ঢাকা শহরে আসলে কোনো ধরনের মানে ভৌতিক, মানে আমি ভূতের কোনো কিছু বলছি না, আমি বলছি ভৌতিক অথবা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হওয়া পসিবল না। বাট আই থিঙ্ক দেয়ার আর মেনি স্টোরিজ এবং যেগুলো আসলে খুবই ট্রুথ এবং যেগুলো আসলে অনেক মানুষের সাথেই হয়েছে, এরকম আসলে অনেক ধরনের স্টোরি আছে। এখন আসলে জিনিসটা কি বিশ্বাস করা হবে কি হবে না, এটা আসলে আরেকজন মানুষের উপর ডিপেন্ড করে। কিন্তু আমার যেটা মনে হয়, যাদের সাথে আসলে এই জিনিসগুলো হয়েছে, আসলে ওরা একটা অলমোস্ট অলওয়েজ একটা ভয়ের মধ্যে থাকে অথবা এরকম, মানে ইভেন ধরলেন আমি যে কোনো একটা ঢাকা শহরের রেসিডেন্সিয়াল এরিয়া জানি যেখানে আসলে অনেক ধরনের হরর ইনসিডেন্ট হয় এবং হচ্ছে আমার খুব মানে ফারহান ছাড়া আমার আরো কয়েকজন বন্ধু আসলে যারা অ্যাকচুয়ালি জিনিসটা ফেস করছে এবং মানে দে হ্যাভ টু চেঞ্জ দ্য হাউস। সো ওরাও জিনিসটা যেভাবে তখন ফারহান বললো যে যেভাবে যে আমরা যেটাকে বলি যে মানে ঘর বন্ধ করা অথবা এরকম, ওরাও এটা অনেকভাবে ট্রাই করেছে কিন্তু আসলে এটা কোনো ধরনের কোনো কিছু হয় নাই। সো আমি জাস্ট ডিটেলসে যাবো না, বাট আমি জাস্ট বললাম যে দেয়ার আর মেনি থিংস হ্যাপেন্স ইন ঢাকা। মানে ঢাকা শহরে আসলে অনেকগুলো জায়গাতে অনেক ভৌতিক জিনিস হয় এবং অনেকে হয়তো জিনিসগুলা বলে না কারণ মানুষজন কি ভাববে অথবা এরকম। বাট মানে আমরা যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাস করি এবং সবাই ইসলাম ধর্মে, তো আমাদের আসলে জানা উচিত অথবা আমাদের এটা বিশ্বাস করা উচিত যে আমরা মানুষ ছাড়াও আসলে জিন বলে একটা প্রজাতি আছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। সো আমরা আসলে ভৌতিক মানে জিন রিলেটেড অথবা এরকম এটা আমরা বলতে পারি এবং অনেক কিছুই হয় যেগুলো আসলে কোনো ধরনের কোনো এক্সপ্লেনেশন থাকে না। সো এটাই জাস্ট। ঠিক তখনই যখন ঘরের মাঝখানে রাখা ওই লোহার 4 নম্বর ট্রলিটার দিকে আমার চোখ গেল, তো চোখ যেতেই আমার বুকের স্পন্দন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। ট্রলির ওপর সাদা চাদর দিয়ে ঢাকা যে লাশটা ছিল, সেটার হাত দুটো হুট করে চাদরের ভিতর থেকে বেরিয়ে এসে সোজা আকাশের দিকে খাড়া হয়ে গেল। আর তখনই মর্গ রুমের একমাত্র একজস্ট ফ্যানটা একটা বিকট শব্দ করে আপনা আপনি বন্ধ হয়ে গেল এবং সব লাইট নিভে গিয়ে পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আমার 2 কাঁধের উপর এসে পড়ল দুটো হাড়ের কাঁপানো বরফ শীতল হাত। সে হাতের চামড়া একদম শক্ত, ফ্যাকাশে এবং বরফের মতো ঠান্ডা, আর নখগুলো তীরের মতো আমার গলার মাংসে গেঁথে যাচ্ছিল এবং একটা তীব্র পচা কেমিক্যালের গন্ধে আমার ফুসফুস অবশ করে দিচ্ছিল। তখনই আমার কানের একদম কাছে এসে একটা ভেজা গলায়
কেউ ফিসফিসিয়ে বলল, লাশ গোছানোতে অনেক দেখলে সুমাইয়া, কিন্তু তুমি তো জানতে না আজ রাতে অ্যাক্সিডেন্ট কেসের যে মেয়েটা তার বডি এখানে রাখা আনা হয়েছে তার একটা হাত কাটা ছিল। চল এবার তোমার ডান হাতটা কেটে আমাকে দিয়ে দাও। এই ঘটনা ঘটেছিল 2025 সালের অক্টোবর মাসের এক গুমোট মঙ্গলবার রাতে। আমি ঢাকার একটি বড় সরকারি হাসপাতালের মর্গ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম। মর্গে নতুন আসা লাশগুলো হিসাব রাখা, সেগুলো ফ্রিজে তোলার আর ডাক্তারদের পোস্টমর্টমের সময় সাহায্য করা ছিল আমার মূলত কাজ। সেদিন ছিল ঠিক একটা অমাবস্যার রাত। তখন ঘড়িতে প্রায় 2:35 মর্গ বিল্ডিংটা মেইন হাসপাতাল থেকে বেশ কিছুটা দূরে, একটা বড় কদম গাছের পেছনে। মাঝ রাতের পর ওই চত্বরটা একদম জনমানবিহীন থমথমে হয়ে যেত। বাহিরে একটা মৃদু কুয়াশার মতো ধোঁয়া ভাসছিল, আর চারপাশটা ছিল একদম নিঝুম। আমি তখন মর্গ রুমের ভেতরের ছোট কাঠের টেবিলে সেখানে বসে রাতের ডায়েরি মেনটেন করছিলাম। কিছুক্ষণ আগেই হাইওয়ে একটা অ্যাক্সিডেন্টে একজন তরুণী মেয়ের ডেড বডি 4 নম্বর ট্রলেতে এনে রাখা হয়েছিল, যেটার পোস্টমর্টেম হবে পরের দিন সকালে। হুট করেই মর্গের ভেতরের তাপমাত্রা এক পলকের মধ্যেই মাইনাসে নেমে গেল। এসি বন্ধ থাকা সত্ত্বেও ভেতরের এই ঠান্ডাটা ছিল একদম অন্যরকম, ঠিক যেন কোনো বরফ ঘরের মতো বসে আছি। আমার মুখ দিয়ে ঠান্ডা ধোঁয়া বের হচ্ছিল, আমার হাতের আঙ্গুলগুলো অবশ হয়ে আসছিল। একই সাথে কোথা থেকে যেন একটা তীব্র ফরমালিন স্পিরিট আর পুরনো পচা রক্তের গন্ধ ছড়াতে শুরু করলো। আমি একটু বিরক্ত হয়ে কলমটা টেবিলে রাখলাম। ভাবলাম চারপাশের কুয়াশার কারণে হয়তো ঠান্ডাটা বেশি লাগছে। কিন্তু টেবিল থেকে ওঠার সাথে সাথেই আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। আমার মনে হলো আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভারী আর ভেজা ফুসফুসের শাঁসালো নিঃশ্বাস ফেলছে। আমিও ঝট করে পিছনে ফিরলাম, কিন্তু ঘরের ভারী লোহার দরজাটা ভেতর থেকে লক করা ছিল। সেখানে আমি ছাড়া কেউ নেই। নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো একটানা কাজ করার ফলে আমার হ্যালুসিনেশন হচ্ছে। আমি আবার ঘরের মাঝখানে থাকা 4 নম্বর টয়লেটের দিকে তাকালাম, আর ঠিক তখনই আমার চোখের সামনে ভেসে উঠল এক হাড়হিম করা দৃশ্য, যা আমি একদম গল্পের শুরুতেই বলেছিলাম। চাদর ভেদ করে মরা হাত দুটো সোজা আকাশের দিকে খাড়া হয়ে গেল, আর সাথে সাথেই মর্গ রুমের লাইটটা নিভে গিয়ে পুরো ঘর অন্ধকার হয়ে গেল। আমার কাঁধের ওপর চেপে বসলো সেই ফরমালিনের গন্ধে ভরা বরফ শীতল দুটো হাত। অন্ধকারের মধ্যে আমার কানের কাছে সেই চিরা কথাটা আবারও ফিসফিসিয়ে উঠল, চল এবার তোমার ডান হাতটা কেটে আমাকে দিয়ে দাও। ভয়ে আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হচ্ছিল না। আমার মনে হচ্ছিল অদৃশ্য কোনো এক শক্তি আমার বুকটা চেপে ধরেছে। আমার দমও আটকে আসছিল। ওনার লম্বা শক্ত নখগুলো আমার গলার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম আর কয়েক সেকেন্ড এভাবে থাকলে আমার দম ফুরে যাবে, এবং আমি এই মর্গেই লাশ হয়ে পড়ে থাকবো। তো ডেটসের ঠিক আগে মুহূর্তে আমি আমার সমস্ত মানসিক শক্তি এক করে চোখ বন্ধ করে মনে মনে জোর গলায় বলতে লাগলাম, আল্লাহু আকবার। এবং আল্লাহর নামটা মনে মনে শেষ করার সঙ্গে সঙ্গেই পিছনের সেই বরফ শীতল হাতের খামচা ধরে বাঁধনটা এক টানায় ছটকা হয়ে গেল। একটা তীক্ষ্ণ অমানসিক কান ফাটানো চিৎকার করে পুরো মর্গের স্টিলের টেবিলগুলো যেন কেঁপে উঠল, আর 1 সেকেন্ডের মধ্যে ঘরের লাইট আবার স্বাভাবিকভাবে জ্বলে উঠল। আমিও ছিটকে মেঝেতে পড়ে গেলাম।
তাকিয়ে দেখলাম 4 নম্বর টলের ওপর থাকা সে মেয়ে লাশের দুটো হাত আবার আগের মতোই চাদরের নিচে সোজা হয়ে শুয়ে আছে, কিন্তু ওনার চাদরের ডান পাশটা কুচকুচে কালো রঙের রক্ত সম্পূর্ণ ভেজে দিয়েছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে ওভাবেই মনকে খোলা রেখে দৌড়ে বাইরে গিয়ে মেন গেটের দিকে ছুটে আসি। সকাল হওয়া পর্যন্ত ওখানেই বসে কাঁপছিলাম। পরদিন সকালে যখন সিনিয়র ডাক্তার এসে সিসিটিভি ফুটেজ চেক করেন, তারা ফ্যাকাশা হয়ে যান। ফুটেজে দেখা যায় রাত 2:35 4 নম্বর টলের চাদরটা নিজে নিজেই শূন্যে ভেসে উঠছিল এবং আমি মেঝেতে পড়ে ছটফট করছিলাম, কিন্তু আমার পেছনে কোনো মানুষ বা অবয়ব ক্যামেরায় ধরা পড়েনি। পরে জানা যায় যে একটা মেয়ে 1 বছর আগে এই অক্টোবর মাসেই চোরদের কবলে পড়ে ডান হাত হারিয়ে মারা গিয়েছিল, যার লাশটাও এই মর্গে আনা হয়েছিল। আজ ওনার সেই নির্মম মৃত্যুর ঠিক 1 বছর পূর্ণ হলো। আমারও 1 বছর হয়ে গেছে আমি ওই মর্গের চাকরি চিরতরে ছেড়ে দিয়েছি, কিন্তু আজও গভীর রাতে যখন আমি কোনো ঠান্ডা স্টিলের টলি বা সাদা চাদর দেখি, আমার বুকটা কেঁপে ওঠে। মনে হয় এই বুঝি অন্ধকার থেকে সেই ফরমালিনের গন্ধ মাখা হাত দুটো আবারও আমার গলার দিকে গিয়ে আসবে এবং আমাকে বলবে, চল সোমাইয়া, তোকে আমরা এবার নিতে আসছি। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। আজকের মতো আল্লাহ হাফেজ।